আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগতম। আজকের ওয়েবিনারে আমরা ডিসকাস করব কনটেন্ট মার্কেটিং এবং এই সেক্টরের বেসিক টপিকস গুলা নিয়ে। এবং আমাদের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন জাহিদ শোভন ভাইয়া, who is currently working as a strategic business lead for Madman Digitals. Thank you so much for everyone for joining this webinar and আমি জাহিদ শোভন ভাইয়াকে ফ্লোর হ্যান্ডওভার করতে যাচ্ছি। জাহিদ শোভন ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ। প্রথমে একটু চেক করে নিচ্ছি, এম আই অডেবল? আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়াস ভাইয়া। গ্রেট। অলসো আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো? ইয়াস ভাইয়া। ওকে, গ্রেট। So we'll start. Let me just share my screen. Give me 1 second. Okay. Hello everyone. Thank you so much for joining this webinar. I'm guessing আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন তাদের কিছুটা হলেও কন্টেন্ট মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে। এ এ এবং হয়তোবা আপনারা ক্যারিয়ারে কোনো এক পর্যায়ে কন্টেন্ট মার্কেটিংকে পার্সিউ করতে পারবেন অথবা অলরেডি করছেন। সো আমি আপনাদেরকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমি যতটুকু পারি ঠিক ততটুকু আপনাদেরকে আজকে বলবো। এবং আমি খুব বেশি ডিটেলে হয়তোবা আজকে যেতে পারবো না যে সময় স্বল্পতার কারণে। কিন্তু আমি চেষ্টা করব কিছুটা নিটিগ্রিটি ব্যাপারটাকে দেখাইতে। সবার প্রথমে এই লেট মি আনসার দ্য বিগ কোয়েশ্চেন, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আসলে কি? এবং এটা আমার কেন প্রয়োজন বা কেন একটা ব্র্যান্ডের প্রয়োজন হতে পারে? কন্টেন্ট মার্কেটিং কে যদি খুবই সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে যে এটা একটা প্রসেস অফ ক্রিয়েটিং ভ্যালুয়েবল রেলেভেন্ট কন্টেন্ট টু ইদার অ্যাট্রাক্ট অ্যাকোয়ার অ্যান্ড এঙ্গেজ ইউর অডিয়েন্স। এখন কন্টেন্ট ক্যান বি এনিথিং, মানে এটা অনেক রকমের হয়, স্ট্যাটিক, ডাইনামিক, ভিডিও, ব্লগ, রাইটিং, এটসেট্রা এটসেট্রা। বাট একটা কন্টেন্টকে আমরা তখনই কন্টেন্ট বলতে পারবো যখন এটা ওই ব্র্যান্ডের জন্য বা যার জন্য এই কন্টেন্টটা তাকে কোনো একটা প্রফিটেবল অ্যাকশনে কনভার্ট করতে পারবে। অর্থাৎ ব্র্যান্ডের প্রতি এঙ্গেজমেন্ট, লাভ ক্রিয়েট হওয়া বা কেনার ইচ্ছা, এই সব কিছুকে মিলেই কন্টেন্ট মার্কেটিং হয় আর কি। There are some example of content marketing. এখন আমি যদি প্রশ্নটা করি কন্টেন্ট মার্কেটিং কেন? ওয়াই কন্টেন্ট মার্কেটিং? এটা এটা করলে আসলে কার লাভ? কি লাভ? কেন লাভ? এইটার অ্যান্সারটা বলার আগে আমি আপনাকে জানাতে চাই যে 90% অফ অল অর্গানাইজেশন ইউজ কন্টেন্ট ইন দেয়ার মার্কেটিং। অর্থাৎ পৃথিবীর যত রকমের ব্র্যান্ড বা অর্গানাইজেশন এক্সিস্ট করে তার 90%ই কন্টেন্ট মার্কেটিং করে থাকে। এবং কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দেন ট্র্যাডিশনাল মার্কেটিং। অর্থাৎ আপনি মার্কেটিংয়ের জন্য যেই পদ্ধতি নেন না কেন, ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং টার্নস আউট টু বি ওয়ান অফ দ্য চিপেস্ট অপশন। সো ভালো রিটার্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন কন্টেন্ট মার্কেটিং কি এবং কন্টেন্ট মার্কেটিং কেন করতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি। কন্টেন্ট মার্কেটিং এর কিছু ফান্ডামেন্টাল নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু আহ, ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন একটা কন্টেন্ট মার্কেটিং এর দুইটা জিনিস মাস্ট করতে হবে। সেটা হচ্ছে মানে এবং প্রথমে করতে হবে হচ্ছে এডুকেট অথবা এন্টারটেইনমেন্ট। একটা কন্টেন্ট যদি এডুকেট করে অথবা কোনো রকমের এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করে তাহলে মানুষটা যার সাথে কমিউনিকেট করার আমরা চেষ্টা করতেছি তারা ব্র্যান্ডের সাথে কানেক্টেড ফিল করবে। আপনি যদি শুরুতেই ভেরি অবভিয়াসলি ইউ ট্রাই টু সেল ইউর প্রোডাক্ট, একটা সুন্দর আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, তখন আপনার কাছে চলে আসলো একটা একটা প্রোডাক্টের কন্টেন্ট লেখা আছে কিনুন ডেটল সাবান, ইউ উইল নট বি ইন্টারেস্টেড। বাট অন দি আদার হ্যান্ড আপনার কাছে যদি স্ক্রল করতে করতে কোনো একটা এডুকেশনাল কন্টেন্ট, যেমন এখানে আমরা দেখতে পারতেছি একটা ডেটলের সাধারণত কমপক্ষে কতক্ষণ ধরে হাত ধুতে হয়, এই ধরনের প্রশ্ন আপনাকে থামাবে, জানতে ইচ্ছা বাড়াবে। এই কন্টেন্টে ডেটল ইজ নট ট্রাইং টু সেল দেয়ার প্রোডাক্ট, বাট একটা এডুকেশন দেওয়ার চেষ্টা করতেছে। যার কারণে হবে কি, এই এই যারা এটার সাথে এঙ্গেজ করবে তাদের সাথে আমাদের ব্র্যান্ডের একটা ট্রাস্ট বিল্ড হবে, যেই ট্রাস্টটাকে আলটিমেটলি ফিউচারে নিয়ে আমরা সেল করার কাজে ইউজ করতে পারবো।
এখন সব কনটেন্ট হয়তোবা এডুকেট, সব কনটেন্ট হয়তোবা এডুকেট করবে না, কিন্তু কিছু কিছু কনটেন্ট এন্টারটেইনও করতে পারে। সিম্পলি জাস্ট অ্যান এন্টারটেইনমেন্ট কনটেন্ট ক্যান অলসো হেল্প ইউ সেল ফার্দার। ফর এক্সাম্পল, দিস ইজ a content that is a good example of entertainment. First bun, then patty, followed by ketchup, mustard, pickles, extra onions, lettuce, cheese, tomatoes, and bun. In that order. One crying Johnny! Oop! সো এই কনটেন্টের মধ্যেও ইউ ক্যান সি যে মানে এই কেউ নোবডি ইজ ট্রাইং টু টেল যে বার্গারটা কিনুন, বার্গারটা অনেক ফ্রেশ, বার্গারটা অনেক ভালো, খাইতে অনেক মজা না। একটা সুন্দর ওর ট্রেন্ডের মাধ্যমে, সুন্দর একটা ভিডিওর মাধ্যমে বার্গারটাকে জাস্ট দেখানো হয়েছে। অ্যান্ড এখানে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে বিকজ অফ স্পঞ্জ বব বা কার্টুন ক্যারেক্টারটা। সো যে কোনো সময় কন্টেন্ট মার্কেটিং যখন আপনারা চিন্তা করবেন, আপনারা অলওয়েজ চিন্তা করবেন যে এই কন্টেন্টটাকে সবার আগে অডিয়েন্সকে কোনো না কোনো কিছু ভ্যালু অ্যাড করতে হবে। এই ভ্যালুটা এডুকেশনের থ্রু হতে পারে অথবা এন্টারটেনমেন্টের থ্রু হতে পারে। দেন সেল করার চিন্তা করবেন তারপরে। সো ইফ ইউ ফলো দিস পার্টিকুলার মেথড, আমরা মানুষের সাথে ট্রাস্ট বিল্ড করতে পারবো। কারণ হচ্ছে উই অল নো, আমরা যারা যারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমরা কতটুকু কম সময় দেই। একটা মানুষের অ্যাটেনশন স্প্যান এখন গোল্ড ফিশ থেকেও কম ধরা হয়। তার মানে কি আপনার হাতে খুবই কম সময় আছে এই মানুষটাকে অ্যাট্রাক্ট করার, এই মানুষটাকে অ্যাওয়্যার করার এবং এই মানুষটার অ্যাটেনশন গ্র্যাব করার। তাহলে আপনার এই অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনাকে এই টেকনিকটা ফলো করতেই হবে। এডুকেট ফার্স্ট, সেল সেকেন্ড। একটা রুল আছে মার্কেটিংয়ের, কনটেন্ট মার্কেটিংয়ে স্পেশালি এটা, যেটাকে আমরা বলি হচ্ছে 4-1-1। ধরেন আপনার কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ইউ ওন আ ব্র্যান্ড, অথবা ইউ আর ব্র্যান্ড ম্যানেজার অফ আ ব্র্যান্ড। অ্যান্ড এই ব্র্যান্ডের নাম কথার কথা আমরা ধরে নিচ্ছি পার্লেজি। আপনি পার্লেজির পেজটাকে ম্যানেজ করেন ফর মার্কেটিং। এখন আপনার বেস্ট ওয়ে হচ্ছে 4-1-1 স্ট্র্যাটেজি ফলো করা। অর্থাৎ আমি প্রথমে 4টা কন্টেন্ট করব, যে 4টা কন্টেন্ট মানুষকে সার্ভ করবে। এখানে আমি বিক্রি করার চেষ্টা করব না। আমি এখানে ফানি কিছু দিব, কোনো এডুকেশনাল কিছু দিব, ইনফোগ্রাফিক কিছু দিব, অডিয়েন্সকেই ফিচার করব। এই ধরনের 4টা কন্টেন্ট করার পরে একটা কন্টেন্টে সফট সেল করবেন। এখানে প্রোডাক্টের ব্যাপারে আপনি কিছুটা ব্যাপার আনতে পারবেন, নট ডিরেক্টলি, নট টু মাচ। অ্যান্ড ফাইনালি ইউ ডু ওয়ান কন্টেন্ট যেখানে ইউ সেল ইউর প্রোডাক্ট রিয়েলি ওয়েল, হার্ড সেল করবেন। এখানে আপনি আপনার কন্টেন্টের বা প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের প্রাইস কমিউনিকেট করতে পারবেন। যদি আমরা এই স্ট্র্যাটেজি ফলো করি, আমরা 4টা কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের সাথে একটা কানেকশন বিল্ড করব। একটা কন্টেন্টের মাধ্যমে তাকে তার মাথায় টপ অফ মাইন্ডে আমার প্রোডাক্ট বা ব্র্যান্ডের একটা টপ অফ মাইন্ড বিল্ড করব। অ্যান্ড ফাইনালি লাস্টে আফটার বিল্ডিং দিস কানেকশন ফর আ ওয়াইল, আমরা প্রপারলি একটা ব্র্যান্ডকে সেল করা ট্রাই করবো উইথ আ কন্টেন্ট। এখন কন্টেন্ট মাল্টিপল ডিস্ট্রিবিউশন চ্যানেলেও যায়। এই আমরা কিছু চ্যানেল আছে পেইড চ্যানেল, যেখানে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে অ্যাড দেখতে পারি, যেগুলো পেইড পেইড অ্যাড হিসেবে আসে ফেসবুকে স্ক্রল করার মাঝখানে। হ্যাঁ, এক্সকিউজ মি, ওকে। এনিওয়েজ, অ্যাজ আই ওয়াজ সেইং, নাম্বার 3টা কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে মেইনলি। একটা হচ্ছে পেইড চ্যানেল, একটা হচ্ছে আর্ন চ্যানেল, অ্যান্ড একটা হচ্ছে ওন চ্যানেল। পেইড চ্যানেলগুলো হচ্ছে যেখানে আমরা পে করে, অর্থাৎ কিছু টাকা দিয়ে আমরা অ্যাড প্লেস করার চেষ্টা করি। যখন আমরা ফেসবুকে স্ক্রল করি বা ইউটিউবে স্ক্রল করি, অনেক সময় আমাদের কন্টেন্ট দেখার মাঝখানে অ্যাড চলে আসে, সেগুলো পেইড চ্যানেলের মাধ্যমে আসে। কিছু কিছু আসে হচ্ছে আর্ন চ্যানেলের মাধ্যমে। আর্ন চ্যানেল হচ্ছে যেই চ্যানেলগুলো আমরা আমাদের কন্টেন্টের পাওয়ার দিয়ে বা আমাদের কন্টেন্টের লাইকেবিলিটি দিয়ে আর্ন করি। কিভাবে? ধরেন আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডের, সেই কন্টেন্টটা কারো খুব পছন্দ হলো, সে শেয়ার করলো বা সে মেনশন দিল বা সে রিটুইট করলো বা সে আরেকবার পোস্ট করলো। এইভাবে আমরা আর তার প্রোফাইলের মানুষজন যখন দেখবে, সেই চ্যানেলটাকে আমরা আর্ন চ্যানেল বলি। অ্যান্ড ফাইনালি ওন চ্যানেল হচ্ছে যে চ্যানেলগুলো আমরা কমপ্লিটলি ওন করি। আমাদের ওয়েবসাইট, আমাদের ব্লগ, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের নিউজ লেটার, এখানে আমরা উই ক্যান কন্ট্রোল আমরা কয়বার কমিউনিকেশন করব, কতবার কমিউনিকেশন করব, কিভাবে কমিউনিকেশন করব এবং কি নিয়ে কথা বলবো, এই সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি। এই 3টার সংমিশ্রণেই আমাদের কন্টেন্ট মার্কেটিং ডিস্ট্রিবিউট হয়ে থাকে। দেন
আপনার কনটেন্ট মার্কেটিং করার আগে আপনারা যদি কনটেন্ট মার্কেটিং প্ল্যান করতে চান বা কোনো এজেন্সিতে চাকরি করার অবস্থায় আপনাকে বলা হলো একটা কনটেন্ট প্ল্যান দিতে। খুবই মজার ব্যাপার। আর হ্যাঁ, ডেফিনিটলি একটা ব্র্যান্ড নিবেন, ব্র্যান্ড নিয়ে অনেকগুলো কনটেন্ট চিন্তা করবেন। বাট নট নেসেসারিলি র‍্যান্ডমলি করা কনটেন্ট প্ল্যান ইফেক্টিভ হবে। আপনার চিন্তা করতে হবে কনটেন্ট প্ল্যানটাকে কিভাবে ইফেক্টিভ করা যায়, কিভাবে এফিশিয়েন্ট করা যায়। যার কারণে সবার আগে বুঝতে হবে হচ্ছে কনজিউমার জার্নি অফ কনটেন্ট মার্কেটিং। একেকটা কনজিউমার সে একটা কমপ্লিট জার্নি নেয়। এই জার্নিটা সে কোথায় নেয়, কিভাবে নেয়, যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা রাইট কনটেন্ট তৈরি করতে পারবো। সবার আগে আমার বুঝতে হবে বায়ার পার্সোনার কি। আমি যদি কোনো ব্র্যান্ডের জন্য কনটেন্ট প্ল্যান করব, আমার আগে বুঝে নিতে হবে যে এই ব্র্যান্ডটা কাদের প্রবলেম সলভ করছে বা কাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে। আমরা এই মানুষদেরকে একটা প্রোফাইল তৈরি করব। সেই প্রোফাইলে আমরা তাকে নাম দিব, তার বয়সের ডিস্ট্রিবিউশনটা দিব, সে কোন সোশ্যাল নেটওয়ার্কে বেশি অ্যাক্টিভ থাকে সেগুলো দিব, তার জীবনের গোলস, অবজেক্টিভ সেগুলো ফিগার আউট করার চেষ্টা করব। যখন আমরা আমাদের প্রোডাক্টের যে ইউজার বা যে বায়ার হবে তার পার্সোনা ক্রিয়েট করি, আমরা আমরা তাকে কিছুটা হলেও ও আ এই অ্যাজিউম করতে পারি তার জার্নিটা কিরকম হবে। তারপরে আমাদের পার্সোনা অনেক রকমের হতে পারে। একটা প্রোডাক্টের অনেক রকমের পার্সোনা হয়, অনেক রকমের টার্গেট অডিয়েন্স হয়। আমরা সেই টার্গেট অডিয়েন্স থেকে আমাদের জন্য সবচেয়ে প্রফিটেবল যে টার্গেট অডিয়েন্সটা হবে, অর্থাৎ যেই টার্গেট অডিয়েন্সটার সংখ্যা বেশি হবে এবং যেই টার্গেট অডিয়েন্সকে আমরা সবচেয়ে বেশি ইজিলি কনভিন্স করতে পারবো, সেই টার্গেট অডিয়েন্সের জন্য আমরা কনজিউমার জার্নির এবং কনটেন্ট প্ল্যানটা করব। কথার কথা, আমি যদি সেভয় আইসক্রিমকে একটা এক্সাম্পল হিসাবে দেখি, এই আইসক্রিমের কনজিউমার পার্সোনা কি হতে পারে? হতে পারে আফরিনা নামের একজন যে সামার হেট করে। শি হেটস সামার। ওর গরম ভালোই লাগে না। যার কারণে সে আইসক্রিম খায়। এই মানুষটার কনজিউমার পার্সোনা আমরা বিল্ড করতে পারি। অথবা আমরা সাইমন নামের কারো কনজিউমার পার্সোনা তৈরি করতে পারি যে হচ্ছে কিনা একটা সুইট টুথ। অর্থাৎ সে এনিথিং সুইট পছন্দ করে। সো তার জন্য স্যাভয় আইসক্রিম ইজ আ গুড অপশন অ্যাজ ওয়েল। আরেকটা হতে পারে পারিসা, একটা ইয়াং মেয়ে স্কুলে পড়ে বা ক্লাস 5 থেকে 8 এ পড়ে বা টিনেজারও হতে পারে। সে হচ্ছে আইসক্রিমকে অ্যাজ আ রিওয়ার্ড ট্রিট করে। যখন ভালো কিছু করবে সে আইসক্রিম চাবে। যখন সে এই আ কোনো স্পেশাল অকেশন হবে, বার্থডে এই এটসেট্রা, তখন সে আইসক্রিম চাবে। দেন আরেকটা অপশন হতে পারে সুমি, হু ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট আইসক্রিম খাওয়ার ইজ আ গুড অপশন। দেন আরেকটা এক্সাম্পল হতে পারে মিস্টার করিম, আ লাভিং ফাদার, যে তার বাসায় বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে যেতে চাবে। সো এই সবগুলোই কিন্তু স্যাভয় আইসক্রিমের ক্যারেক্টার বা সরি কনজিউমার পার্সোনা হতে পারে। এখন আমরা এখান থেকে সবচেয়ে প্রফিটেবল কোনটা বা মাল্টিপলও নিতে পারি, নিয়ে তাদের কনজিউমার জার্নিটা বিল্ড করব। এখন কনজিউমার জার্নিটা হয় কিরকম? কনজিউমার জার্নিটা আসলে একটা ফানেলের মতো। যেখানে উপর থেকে নিচে যত যাবে আমাদের সংখ্যা কমতে থাকবে। একটা মার্কেটিং এর কাজই তো হচ্ছে যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তত বেশি মানুষের কাছে পৌঁছানো। কিন্তু তার মানে এই না যে আমি যদি ১,০০০ মানুষের কাছে পৌঁছাতে পারি, ১,০০০ মানুষই আমার বায়ার হবে। নট নেসেসারিলি। ইনফ্যাক্ট ইন মোস্ট অফ দ্য কেসেস দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। যেটা হয় কি, ফানেলে অ্যাওয়ারনেস এর সময় ইউ টক টু আ লট মোর পিপল। ওখান থেকে যারা ইন্টারেস্টেড তারা কনসিডার করে। আফটার কনসিডারেশন তারা হয়তোবা আরেকটু রিসার্চ করে, প্রোডাক্টটা নিয়ে একটু আ আ রিসার্চ করে, মানুষকে জিজ্ঞেস করে, দোকানে যেয়ে দেখে, অনেক কিছু করতে পারে। তখন সে কনসিডারেশন ফেজে থাকে। আফটার কনসিডারেশন ফেজে আমার যতগুলো মানুষ ছিল সেখান থেকে হয়তোবা আরো কিছু মানুষ ডিসিশন নিবে যে সে এই প্রোডাক্টটা কিনবে না। অথবা সে ডিসিশন নিবে যে সে এই প্রোডাক্ট নিয়ে ভুলেই যাবে। তার মানে কি, যতজন বাকি থাকবে তারা নেক্সট স্টেজে যাবে। যেটাকে আমরা বলব হচ্ছে পারচেজ স্টেজ। এই স্টেজে সে প্রোডাক্টটাকে কিনবে, অনলাইন থেকেও কিনতে পারে বা কোনো স্টোর থেকে যেয়েও কিনতে পারে। অ্যান্ড আফটার দ্যাট ধারণা করা হয় যে কনজিউমার জার্নি পারচেজ পর্যন্তই শেষ, বাট নট নেসেসারিলি। স্পেশালি আমরা যেহেতু এখন ডিজিটাল স্টেজে আছি, যেখানে মোটামুটি সবার কাছে ফেসবুক আছে। সবাই কমেন্টে অনেক কিছু বলতে পারে, শেয়ার করতে পারে, রিভিউ দিতে পারে। যার কারণে সার্ভিস অ্যান্ড লয়্যালটি স্টেজটা খুবই ইম্পোর্টেন্ট। সো কনজিউমারের পারচেজের পরে তাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে বিল্ড হবে, আমরা কি কোনো কমিউনিটি বিল্ড করব কিনা, ফেসবুক গ্রুপে কথা হবে কিনা বা হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট করব কিনা অন আ রেগুলার বেসিস, এরকম একটা জার্নি নেওয়া হয়। এখন এই জার্নিটাকে আরো অনেক কমপ্লিকেটেড করেও আমরা দেখতে পারি। এই কথা যেমন হতে পারে কি, এই একটা মানুষের কোনো কিছু কেনার জন্য যেকোনো একটা ট্রিগার মাথায় আসে। সেই ট্রিগারটা থেকে হয়তোবা ধরেন ক্ষুধা, ক্ষুধা থেকে তার মাথায় অনেক প্রশ্ন। আমি কি খেতে চাই? আমি কি বার্গার খেতে চাই নাকি I want something sweet?
তখন সে ২ দিকে যায়। আপনি যদি আমার স্লাইডের বাম পাশের ইনফোগ্রাফিকটা দেখতে পারেন, আপনি দেখতে পারবেন যে ট্রিগার থেকে পারচেজের যে জার্নিটা একটা কনজিউমার নেয়, সেখানে ২ সাইডে ২ রকমের এর ইমোশন কাজ করে। একটা সাইড হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশনের স্টেজে সে অ্যাকচুয়ালি জানে না সে কি কিনতে চায় বা সে কি পারচেজ করতে চায়। সে তখন অনেক কিছু এক্সপ্লোর করে। আইডিয়া খুঁজে, ডিফারেন্স খুঁজে, দেখে কোন অপশনটা ভালো, কোন অপশনটা খারাপ, আ রিভিউ কিরকম। On the right side you can see there is a stage of evaluation. এই স্টেজে সে জানে সে কি চায়। সে ওইটা নিয়ে রিসার্চ করে, ওইটা নিয়ে ইভ্যালুয়েট করে, সে চিন্তা করে, রিভিউ দেখে। And after spending time on both exploration and evaluation, we finally reach to purchase. এই পুরা জার্নিটাকে গুগলেও ডিফারেন্ট ভাবে দেখতে পারি আমরা। On the right side of my slide you can see another infograph যেখানে এই ২ স্টেজের সময় কিরকম সার্চ হয় সেটা আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে বেস্ট, আইডিয়া, চিপ, ডিফারেন্স বিটুইন ডিসকাউন্ট কোড, ডিল, রিভিউ। সো ইউ ক্যান প্রিটি মাচ গেস এখানে কোন সার্চটা কোন স্টেজের জন্য, এক্সপ্লোরেশনের জন্য কোনটা, ইভ্যালুয়েশনের জন্য কোনটা। এখন একটা কনজিউমার জার্নি আপনি বানাতে চান। ধরেন ইউ আর গিভেন আ টাস্ক টু ফাইন্ড আউট হোয়াট উড বি দ্য কনজিউমার জার্নি। তখন আপনি ইউ ক্যান সেট 7 স্টেপস। 7টা স্টেপে আপনি একটা কনজিউমার জার্নি বানাতে পারবেন। নাম্বার 1, একটা অবজেক্টিভ সেট করে নেওয়া ভালো। অবজেক্টিভ হতে কি আপনাকে আগে থেকেই ক্লিয়ার থাকতে হবে এই কনজিউমার জার্নির এন্ডে কি। ধরেন আপনি ক্যাডবেরি ডেইরি মিল্কের ব্র্যান্ড ম্যানেজার। আপনার প্ল্যান হইলো যে এই কনজিউমার জার্নির এন্ডে হবে হচ্ছে এই অডিয়েন্সের এই ক্যাডবেরি এই ডেইরি মিল্ক পারচেস। সো ইউ অলরেডি নো দ্য এন্ড পয়েন্ট। তারপরে আপনি রিসার্চ করবেন কিভাবে এই অডিয়েন্সের সাথে কথা বলবেন, তাদের প্রোফাইল ঘাটাঘাটি করবেন, তাদের লাইফস্টাইল বোঝার চেষ্টা করবেন এবং মাথার মধ্যে একটা কনজিউমার পার্সোনা তৈরি করবেন। সো থার্ড স্টেপে হচ্ছে যাদেরকে আপনি টার্গেট করবেন তার তার প্রোফাইল তৈরি করা, প্রোফাইলের মধ্যে তার গোল কি, তার অবজেক্টিভ কি, এই সব কিছু আইডেন্টিফাই করা। অ্যান্ড ফাইনালি আপনি আপনার এই ডিটেল যে টার্গেট পার্সোনা তৈরি করেছেন সেখান থেকে আপনার জন্য ইম্পর্টেন্ট পার্টগুলোকে হাইলাইট করবেন। তারপর এখান থেকে আপনার সকল টাচ পয়েন্টকে লিস্ট করবেন। আপনি যে এই কনজিউমারের জার্নিটা তৈরি করবেন মাথার মধ্যে, তখন আপনার মাথায় আসবে যে টাচ পয়েন্টগুলো কি কি। টাচ পয়েন্ট হতে পারে গুগল, টাচ পয়েন্ট হতে পারে ফেসবুক, টাচ পয়েন্ট হতে পারে দোকান, টাচ পয়েন্ট হতে পারে এই কোনো ইভেন্ট, টাচ পয়েন্ট হতে পারে স্ক্রলিং অন ইনস্টাগ্রাম। এই সব টাচ পয়েন্টকে লিস্ট করার পরে আপনি একটা কারেন্ট বায়ারের জার্নি তৈরি করতে পারবেন। সে এখন কোন টাচ পয়েন্টে কি করে। সে গুগল থেকে ইউটিউব থেকে কোনো প্রোডাক্ট দেখে পছন্দ করে, তারপর হয়তোবা সে ফেসবুকে যে রিসার্চ করে, দেন গুগলে যে সে রিভিউ দেখে, এই ফাইনালি সে ডিসিশন নেয় সে কিনবে কি কিনবে না। এখন আপনি আপনার এই জার্নিটাকে কিভাবে আপনার জন্য আইডিয়াল হবে। হয়তোবা তার জার্নিতে এন্ড রেজাল্টে পারচেজ আসে না। সো আপনার পারচেজ পর্যন্ত নিতে হলে তাকে আর কোন টাচ পয়েন্টে নিতে হবে বা তার কোন টাচ পয়েন্টে আপনার যেতে হবে সেই জিনিসটা আপনি আইডিয়ালাইজ করতে পারবেন। এটা আল্টিমেটলি উইল লুক সামথিং লাইক দিস: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, পারচেজ, সার্ভিস এন্ড একটু লয়্যালটি। ইন্টারাপ্ট করতাম শোন ভাইয়া, যদি কিছু মনে না করতেন। আমাদের অডিয়েন্স থেকে অনেকজন লার্নার বলতেছে একটু যদি আমরা স্লো যেতে পারি তাহলে একটু তাদের জন্য বেটার হতো ভাই। একটু যদি স্লো। ওকে, নো ওয়ারিস। থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি এই পার্টের শেষে আই উইল অ্যাকচুয়ালি টেক সাম কোয়েশ্চেন। সো অডিয়েন্স বায়ার জার্নিটার পার্টটাতে সো আমি যদি একটু সিম্পলি দেখাই, এই অ্যাওয়ারনেস স্টেজে আপনার আপনার কন্টেন্টটা কিরকম হবে। অ্যাওয়ারনেস স্টেজে আপনি কন্টেন্ট করবেন হচ্ছে কিছু ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে, প্রোডাক্টটা ভালো কোনো শোকেস, প্রোডাক্টের সুন্দর ছবি এবং সুন্দর কোনো কপি দিয়ে, যেটাতে প্রোডাক্টের ব্যাপারে কথা হচ্ছে। এক্সাম্পল ইজ রাইট হিয়ার: সিজলিং বাইটস, ফায়ারি মাইট। এই কনটেন্টটা দেখে মাথায় কনসিডারেশন আসতে পারে আমি কি এই প্রোডাক্টটা ট্রাই করতে চাই কিনা। দেন কনসিডারেশন ফেজে আপনি হয়তোবা কোনো একটা অ্যাসোসিয়েশন তৈরি করবেন, কোনো একটা রিজন তৈরি করবেন আরও চিন্তা করার। হোয়াটস ইউর প্ল্যান ফর ভিজিটিং এসকেএস টাওয়ার, অথবা হোয়াট ইজ ইউর ফেভারিট পার্ট অ্যাবাউট আর বিবিকিউ চিকেন। এখান থেকে হবে কি সেই মানুষের মাথায় আরও প্রশ্ন আসবে। দেন ফাইনালি পারচেজ স্টেজে আপনি অফার কন্টেন্ট দিবেন বা কল টু অ্যাকশন দিবেন যে পারচেজ দ্য প্রোডাক্ট নাও, অথবা অর্ডার দ্য প্রোডাক্ট নাও, অথবা গেট 10% ডিসকাউন্ট। আফটার দ্যাট ওই মানুষটার রিভিউ নিয়ে আপনি এই লয়্যালটিতে তার সাথে কমিউনিকেট করতে পারেন, তার সাথে কোনো ইভেন্ট করতে পারেন, তাকে দিয়ে কোনো একটা দাওয়াত দিতে পারেন, তার সাথে কোনো টেস্টিমোনিয়াল নিতে পারেন, রিভিউ নিতে পারেন। সেগুলোকে নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। দিস ইজ হাউ দ্য জার্নি গোস। এখন বিফোর আই গো ইন টু কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট কনজিউমার জার্নি, আই উইল টেক 5 minutes অফ কোয়েশ্চেন।
আসসালামু আলাইকুম। সবাইকে পারমিশন দেওয়া হয়েছে আনমিউট করার। কাইন্ডলি আনমিউট করে আপনারা আপনাদের কোয়েশ্চেনস গুলো করবেন। আচ্ছা, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এই যে একটা ফর্মুলা দেওয়া হয়েছে কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে 411। তো এখানে কেউ যদি মানে 4টা পোস্ট দিবে, ইয়াতে সার্ভ করবে 4টা পোস্টে, এরপরে একটা সফট সেল করবে, তারপরে একটা হার্ড সেলের মানে কন্টেন্ট দিবে, দেন আবার 4টা মানে সার্ভ পোস্ট দিবে। এই টাইপের কি জিনিস ব্যাপারটা? ইয়েস, আপনি আসলে খুব ভালোভাবে ধরতে পেরেছেন ব্যাপারটাকে। এখানে 411 হচ্ছে একটা একটা থাম রুল অফ কন্টেন্ট, যেখানে আপনি এই 4টা যদি আপনি সার্ভ কন্টেন্ট করেন, অর্থাৎ 4টা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট, 4টা ভ্যালু অ্যাড করার কন্টেন্ট করেন, তাহলে আপনি তার এগেনস্টে একটা সফট সেল কন্টেন্ট করতে পারবেন আর একটা হার্ড সেল কন্টেন্ট করতে পারবেন। সো এই মিক্সচারে অলওয়েজ কন্টেন্ট দিতে হবে, 4টা সার্ভ, একটা সফট সেল, একটা হার্ড সেল। এটা একটা প্রুভেন ট্যাকটিক, এটা ট্রাই করলে ভালো হতে পারে। আসসালামু আলাইকুম, আমার একটা বিষয় জানা দরকার ছিল, আমি কি জানতে পারি? ইয়েস প্লিজ। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে যে আমি তো এই শুরুতে, ক্লাসের শুরুতে আমি যখন ঢুকছি ওয়েবিনারের শুরুতে, আমি মিস করছি প্রায় 10-15 মিনিটের মতো। তো আমি ওই সময় মিস করার কারণে আমি চাচ্ছিলাম যে এই যে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে ওটাকে আমি পাবো। এটা টিম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার ক্যান অ্যান্সার। মানে আপনাদের যে এই ভিডিওটা এখন ওয়েবিনারের যে ভিডিওটা আপনারা ভাইয়া, record আমি করছেন, হচ্ছে ওটা নিতে আপনি পারবো? খেয়াল করে দেখবেন যে চ্যাট বক্সের মধ্যে আমি একটা স্পেশাল ফর্ম ফিল আপ করতে বলছি। ওই ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন তাহলেই হচ্ছে আপনার ওয়েবিনারের রেকর্ডিং পাবেন। তো ও কাইন্ডলি আচ্ছা, আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন। আমি আবার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুক্রিয়া, জি জি, শুক্রিয়া, জি জি। ভাইয়া আমার আচ্ছা, একটা আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল। আপনি শুনতে পারছেন? হ্যালো। ইয়েস। জি ভাইয়া, আমার মেইনলি কোশ্চেনটা হচ্ছে যে ধরেন 4টা কন্টেন্টের ভিতরেই কি আপনার সফট সেল এবং হার্ড সেল থাকবে, নাকি না ধরেন না 4টা কন্টেন্ট থাকবে এরপরে জাস্ট একটা অ্যাড টাইপের একটা কন্টেন্ট হবে যেটা সেলস এর ব্যাপারেই স্পেসিফিকলি আপনার টার্গেট করা হবে, নাকি এই 4টা কন্টেন্টের ভিতরেই আমি এই সেলস এর দুটো জিনিস অ্যাড? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আর এইটা এটা আসলে 4টা কন্টেন্ট আগে সার্ভ, দেন একটা সফট সেল, একটা হার্ড সেল। এখানে মোট 6টা কন্টেন্টের একটা ফর্মুলা দেওয়া আছে। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ প্লিজ ভাইয়া। আচ্ছা, 4টা কন্টেন্ট যে দিব, সেক্ষেত্রে মানে কন্টেন্ট গুলো কি ভিডিও 4টাই থাকবে, নাকি টেক্সট একটা থাকবে, বা ইমেজ একটা থাকবে? মানে 4টা কন্টেন্ট কি আকারে দিব আর কি? কন্টেন্ট তো টেক্সট, ভিডিও বা সো ইমেজ। এই কন্টেন্ট মিক্সের স্ট্র্যাটেজিটা সামনে আসবে, আমি ওখানে আরো ডিটেলে বলবো কিরকম কন্টেন্ট করতে হবে। বাট টু অ্যান্সার শর্টলি, এটার কোনো এক্সাক্ট এই মিক্সচার নাই বা সলিউশন নাই। তো আপনার কন্টেন্টের নিড অনুযায়ী আপনি যে প্ল্যানটা করবেন, এই যদি কন্টেন্টের নিডটা হয় টেক্সট, তাহলে টেক্সট হবে, যদি কন্টেন্টের নিড হয় ইমেজ, তাহলে নিড হবে। মাঝে মাঝে ইট উইল চেঞ্জ অ্যাজ ওয়েল। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস ভাইয়া প্লিজ। ওই যে বায়ার জার্নিতে একটা আইসক্রিম এন্ড কয়েকটা পার্সন দেখাচ্ছিলেন, যে এখানে যদি একটু জানতেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আমি কোনো একটা বিজনেস প্ল্যান করেছি, না না এখানে না, ওই একটা আইসক্রিম ছিল, ওই আহ, ওই স্লাইডটা, হ্যাঁ। এখন এটা এইখানে আমি যখন, হ্যাঁ এটা রাইট। এখন এইখানে হচ্ছে আমি নতুন একটা বিজনেসে যখন শুরু করছি, তখন তো আমি প্ল্যান করছি যে আমার এই 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 অডিয়েন্স গুলো হইতে পারে। এখন রাইট। এই প্রত্যেকটা অডিয়েন্সকে কি আমি আলাদা আলাদা ভাবে টার্গেট করব, মানে একই কন্টেন্টের মধ্যে দিয়ে, নাকি আলাদা আলাদা অডিয়েন্সের জন্য আলাদা আলাদা কন্টেন্ট মেক করবো? এটা খুবই ভালো একটা প্রশ্ন। এই কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলে জন্য বেস্ট হয়, বাট আমি একটু লেট মি ট্রাই অ্যান্ড এক্সপ্লেইন। সো প্রথমত, দিস ইজ দ্য বিউটি অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আপনি অনেকটা নিশ টার্গেটিং করতে পারেন, যেটা আপনি হয়তো বা ট্র্যাডিশনাল মার্কেটিং করতে পারবেন না। যেমন একটা বিলবোর্ডে আপনার কোন অডিয়েন্স দেখবে ইউ ক্যান নট টার্গেট, যার কারণে বিলবোর্ডে যে মেসেজটা হয় সেটা সবার জন্য হয়।
এখন ফর ফেসবুক ইউ হ্যাভ টু ফলো আ মিক্সচার অফ স্ট্র্যাটেজি, বা ডিজিটাল মার্কেটিংয়ে ইউ ক্যান ফলো আ মিক্সচার অফ টার্গেটিং। সো আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, আপনার কাছে যদি মনে হয় আপনার কোনো একটা টার্গেট অডিয়েন্সই এনাফ, যাকে টার্গেট করলেই আপনার বিজনেসের এনাফ গ্রোথ হবে, তাহলে আপনি ওই টার্গেট অডিয়েন্সকে ধরেই সব কন্টেন্ট মারাবেন। বাট আপনার যদি মনে হয় 2টা বা 3টা টার্গেট অডিয়েন্স আছে আপনার মাথায়, যে 3টাকেই আপনার রিচ করতে চান, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনার কোর মেসেজকে সেম রেখে। যদি আইসক্রিম হয়, একটা আইসক্রিমের অ্যাড সুইট টুথের জন্য যেরকম হবে, ওই সেম অ্যাডটাই হয়তো বা ইউনিভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করলে একটু ডিফারেন্ট হবে। সো ডিফারেন্টলি তৈরি করবেন এবং ডিফারেন্টলি এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে অ্যাড দেখাতে পারবেন। কিছু কিছু মেসেজ হয়তো বা সবার জন্য সেম হবে, বাট ইউ ক্যান ক্রিয়েট আ মিক্সচার অফ পার্সোনালাইজ কন্টেন্ট ফর ইউর টার্গেট অডিয়েন্স। ভাই এখানে যদি আরেকটু অ্যাড করি, পারমিশন দিলে, সময় 5 মিনিট ওভার হয়ে গেছে, অ্যাড করবো? হ্যাঁ, করেন, বাট এটাই লাস্ট। আচ্ছা এখানে আচ্ছা জি, সেটা হচ্ছে যে লাইক আমার একটা নতুন বিজনেস, আমি যেটা বলছিলাম যে এখন আমার তো মানে আমি 3টা অডিয়েন্সকে যদি টার্গেট করতে চাই, তাদের জন্য আলাদা কন্টেন্ট মেক করতে চাই, আর সেক্ষেত্রে কোন অডিয়েন্সটা ভালো করছে এটা আসলে বোঝার কোনো আছে কিনা, যে না এই অডিয়েন্সটা আমার ভিউ হচ্ছে বেশি ভিডিওটা বা ভিডিও কন্টেন্ট, এন্ড পরবর্তী যে অডিয়েন্সটাকে আমি টার্গেট করছি ওই অডিয়েন্সটা ভালো করতেছে। এখন এই দুইটার মধ্যে আসলে আমি কিভাবে ডিসাইড করবো যে অ্যাকচুয়ালি এই অডিয়েন্সটাই আমার জন্য বেটার রেজাল্ট আনছে, বা ইন ফিউচারে আমার বিজনেসের জন্য ভালো করবে এই অডিয়েন্সটাই? এটার আহ, এটার অ্যান্সার হচ্ছে নাম্বার 1, আপনার একটা ভিশন থাকতে হবে। আপনি আসলে যে প্রোডাক্টটা বা বিজনেসটা করতেছেন সেটা কার জন্য আসলে করছেন, কাকে টার্গেট করে আপনি জিনিসটাকে বড় করতে চান, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি না জানেন, তাহলে আপনাকে রিসার্চ করতে হবে এই সেলসের ডেটার উপরে। আপনি ধরেন 2টাকে টার্গেট করেই আপনি প্রমোশন ভালো চালাচ্ছেন। এখন আপনি দেখবেন যে আপনার সেলস যারা যারা কাস্টমার, সেখান থেকে একটা স্যাম্পল সাইজ নেবেন। ধরেন আপনার আর 1500টা কাস্টমার থেকে আপনি 100টা স্যাম্পল সাইজ নিয়ে দেখবেন যে এখানে এই কয় এই এই সেলসের ডেটাতে রেশিওটা কিরকম, অডিয়েন্স এ রেশিও কিরকম, অডিয়েন্স বি রেশিও কিরকম। তখন আপনি দেখতে পাবেন যে ওকে, তার মানে কি আমি দুটাকে প্রমোট করতেছি, বাট কিনছে বেশি হচ্ছে এই অডিয়েন্সটা, তাহলে আমি এই অডিয়েন্সকে ফোকাস করব। অথবা আপনি বাকেট সাইজও দেখতে পারেন যে ওকে, এই অডিয়েন্স বেশি কিনতেছে প্লাস এক্সপেন্সিভ জিনিসটাও কিনতেছে, তাহলে এই অডিয়েন্সটার ভ্যালু বেশি। অথবা আপনি কনজিউমার লাইফ টাইম ভ্যালু বের করতে পারেন। কনজিউমার লাইফ টাইম ভ্যালু নিয়ে একটু রিসার্চ করলে আপনি দেখতে পারবেন যে একটা অডিয়েন্স তার লাইফ টাইমে আপনাকে কতটা ভ্যালু দিবে, সেই সেই জিনিসটাও যদি আপনি এখানে অ্যানালাইজ করেন, তাহলে আপনি বলতে পারবেন যে কোন অডিয়েন্সটাকে আপনি অন রেগুলার বেসিস টার্গেট করতে পারবেন। সো আমি আমি রেকমেন্ড করব, যদি আপনার নিজের বিজনেস হয়ে থাকে, আপনি এই অ্যানালিসিসটা করে নেবেন কোন টার্গেট অডিয়েন্সের লাইফ টাইম ভ্যালু কত, সেটা করলে আপনি এইটা নিয়ে আরো বেটার আইডিয়া হবে। ওকে, আই আসসালামু থিঙ্ক থ্যাংক ইউ ভেরি আলাইকুম। মাচ। আমি মোহাম্মদ দিস ইজ সামির একটা প্রশ্ন দিস ইজ দ্য করতে লাস্ট চাচ্ছিলাম। কোয়েশ্চেন ভাইয়া। গো হেড। আসসালামু আলাইকুম, আমি সামির প্রশ্ন করতে চাচ্ছিলাম একটা। জি জি ভাইয়া বলো। সো আপনি আম, এই ওয়েবিনারের শুরুর দিকে একটা বিষয় বুঝিয়েছিলেন, কন্টেন্ট হতে হবে এন্টারটেইনমেন্ট বেসড অথবা এডুকেটিভ, এরকম একটা বিষয়। সো হুম। এই কন্টেন্টটা আমরা যদি এডুকেটিভ থাকে, তাহলে কন্টেন্টটা মানুষের আম, দেখার জন্য কিছু জিনিস বা এডুকেশন বিষয়টা আমরা উপস্থাপন করতে হবে, কিন্তু কিছু সময় পরে কন্টেন্টটা মানুষের ছেড়ে চলে যায়। সো কিভাবে একটা কন্টেন্ট বানালে আমরা মানে আমাদের কন্টেন্টটা পুরাটা দেখবে মানুষ, এই বিষয়ে কি আমরা এই ওয়েবিনারে কোনো আলোচনা পাবো কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। অথবা যদি এটাতে আমি মানে এই আলোচনায় যদি এই বিষয়টা জানতে না পারি, তাহলে একটা প্রপার কন্টেন্ট বানানোর জন্য, এডুকেটিভ কন্টেন্ট বানানোর জন্য কোনো কোর্স আমি আপনাদের এখানে পাবো কিনা, এটা এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। এডুকেশনাল কন্টেন্ট বানানোর কোনো কোর্স পাবেন কিনা, এটা অ্যান্সার ইন্টারেক্টিভ কেয়ারই বেটার দিতে পারবে। বাট কন্টেন্টকে কিভাবে ইন্টারেস্টিং এবং হুকিং করা যায়, সেটা নিয়ে আমি কিছুটা এই ওয়েবিনারেই টাচ করব। সো ওইখান থেকে হয়তো বা কোনো একটা ধারণা পাবেন, তারপর আপনার ফার্দার রিসার্চ করতে পারবেন। জি ঠিক আছে, ধন্যবাদ। তো উইথ দিস আই থিঙ্ক আই উইল এন্ড দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন। থ্যাংক ইউ। আমি তাহলে কন্টেন্ট স্ট্র্যাটেজি পার্টে চলে যাব। একটু স্লো যায় না, আমরা মিস করে ফেলি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন থেকে আরো স্লো যাব, সমস্যা নেই। ওকে। সো আমি এখন বলবো হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা নিয়ে। কন্টেন্ট মার্কেটিং এর সময় কিভাবে স্ট্র্যাটেজি করতে পারি, বা কিভাবে আমরা কন্টেন্ট মার্কেটিংকে স্ট্র্যাটেজাইজ করব।
এখন যে কোনো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি করার আগে সবার প্রথমে আপনার বুঝতে হবে যে আপনার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি কি। আপনি যেই ব্র্যান্ডের জন্য বা যে অর্গানাইজেশনের জন্য কন্টেন্ট প্ল্যান করবেন, এন্ড সেই ব্র্যান্ডের আলটিমেট স্ট্র্যাটেজি কি, ভিশন কি, সেই ব্র্যান্ডের পার্সোনালিটি কিরকম। অর্থাৎ আপনি যদি ধরেন শাওমির জন্য কন্টেন্ট প্ল্যান করেন, তাহলে এই ব্র্যান্ডের একটা স্মার্টফোন ব্র্যান্ড, একটু ইয়াংদের সাথে কথা বলে, একটু হিপ। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এই ব্র্যান্ডের অবজেক্টিভ কি হতে পারে। তারপরে আফটার ইউ আইডেন্টিফাই দ্যাট, আপনার তারপরে বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্সের পার্সোনা কি। আপনি যাকে টার্গেট করবেন, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলে এসেছি, তার পার্সোনা কিরকম, সে এ তার লাইফের মোটিভেশন কি, তার লাইফের অবজেক্টিভ কি। তারপর আপনি সেই কনজিউমারের জন্য একটা কনজিউমার জার্নি তৈরি করবেন। সে কখন কখন কোন কোন টাচ পয়েন্টে যায়, সে কখন ফেসবুকে যায়, সে কখন রিসার্চ করতে ইউটিউবে যায়, সে কখন কোনো ইভেন্টে যায়। এই সব কিছু করার পরে তখন আপনি বলতে পারবেন তার জন্য কন্টেন্ট যদি আমার তৈরি করতে হয়, আমার অপরচুনিটি কোন কোন টাচ পয়েন্টে আছে। আমি কি সে যখন রিসার্চ করবে ইউটিউবে, তখন তাকে ইউটিউবে অ্যাড দেখাবো, নাকি আমি তাকে ফেসবুকে যখন সে স্ক্রল করতেছে তখন আমি তাকে ফেসবুকে দেখাবো, নাকি আমি দুটাই করব। আফটার ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্যাট কনজিউমার জার্নি, আপনার এখন ডিসাইড করতে হবে আপনি এই মানুষটাকে বা এই কনজিউমারটাকে কি বলবেন, অথবা কি কি বলবেন যেটা বললে আপনার ব্র্যান্ডের আলটিমেট গোলটা অ্যাচিভ হবে। সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে আইডেন্টিফাইং কন্টেন্ট পিলার্স। কন্টেন্ট পিলারগুলো হচ্ছে যেই যেই টপিকগুলো নিয়ে এই ব্র্যান্ডটা অলওয়েজ কথা বলবেন। কন্টেন্ট পিলার এখন কেন ইম্পর্টেন্ট? কন্টেন্ট পিলার ইজ ইম্পর্টেন্ট বিকজ আপনার ব্র্যান্ড যদি এক এক সময় এক এক কথা বলে কোনো রকমের কনসিস্টেন্সি ছাড়া, তাহলে হবে কি এই ব্র্যান্ডের সাথে কেউ কানেক্ট করতে পারবে না, বা ব্র্যান্ডকে টপ অফ মাইন্ডে কেউ বুঝতে পারবে না। আমরা আসলে একটা ব্র্যান্ডকে একটা মানুষ হিসেবে চিন্তা করি। এখন ধরেন যদি একটা মানুষ আপনাকে এ এ একেক সময় একেক কথা বলে। শনিবার দিন এক কথা, রবিবার দিন এক কথা, সোমবার দিন আরেক কথা। আবার নেক্সট বছরে ও যা পুরা ডিফারেন্ট কথা বলা শুরু করছে। তাহলে কি ওই মানুষটা আসলে কিসের জন্য স্ট্যান্ড করে, বা ওই মানুষকে আপনি বিশ্বাস কতটুকু করবেন? করবেন না। একইভাবে একটা ব্র্যান্ড যদি সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলে, ওই ব্র্যান্ডকেও আপনি ট্রাস্ট করতে পারবেন না। আর যদি যে ব্র্যান্ডকে আপনি ট্রাস্ট করেন না, সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ডেফিনেটলি আপনি পারচেজ করবেন না। এখন এই প্রবলেমটাকে সলভ করার জন্য, এই কনসিস্টেন্সিটাকে বিল্ড করার জন্য আপনার একটা ব্র্যান্ডের জন্য কন্টেন্ট পিলারকে লক করে দিতে হবে। এবং আপনি যখন কন্টেন্ট প্ল্যান করবেন, এই কন্টেন্ট পিলারের আন্ডারেই করবেন। কন্টেন্ট পিলার আর অনেক রকমের হতে পারে। এই কন্টেন্ট পিলারের কিছু এক্সাম্পল হচ্ছে এডুকেট, এন্টারটেইন, প্রমোট, ইন্সপায়ার। এডুকেটের সময় আপনি ওই যে ইনফোগ্রাফিক কন্টেন্ট করতে পারেন, টিউটোরিয়াল কন্টেন্ট করতে পারেন, চেকলিস্ট কন্টেন্ট করতে পারেন। এন্টারটেইন কন্টেন্টের সময় আপনি মিম করতে পারেন, ফানি ভিডিও, কুইজ, পোলস। প্রমোটে যে আপনি আপনার ব্যাপারে একটু ডিটেলে বলতে পারেন। ইন্সপায়ারে যে আপনি মোটিভেশন কোড, বিহাইন্ড দ্য সিন, ইউজিসি করতে পারেন। এখন আমি আপনাকে ইন মোস্ট অফ দ্য কেসেস কন্টেন্ট পিলারগুলো কিভাবে হয় সেই প্রসেসটা দেখাবো। কন্টেন্ট পিলারে সবার আগে অলওয়েজ প্রোডাক্ট থাকবে। ডেফিনেটলি আপনার যেহেতু কোনো একটা প্রোডাক্টকে বা কোনো একটা সার্ভিসকে বিক্রি করার জন্য কন্টেন্ট মার্কেটিং করছেন, তাহলে আপনার কন্টেন্ট পিলারের একটা মেইন অ্যাসপেক্ট হবে প্রোডাক্ট। ২ নাম্বার হচ্ছে মিনিংফুল এনগেজমেন্ট। আমি মিনিংফুল এনগেজমেন্ট কেন বলছি? কারণ হচ্ছে সবসময় শুধু এনগেজমেন্ট দিয়েই হবে না। আ আপনি যদি ধরেন একটা আম আ আইসক্রিম ব্র্যান্ডের এর এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন এবং আপনি এনগেজমেন্ট করছেন হচ্ছে ঝাল খাবার নিয়ে। তাহলে তো সেই এনগেজমেন্টটা আপনাকে কোনো রকমের লাভ দিবে না। এজন্য আপনার এনগেজমেন্টটাও যদি ব্র্যান্ডের পার্সোনালিটিকে, ব্র্যান্ডের মেসেজকে এ রিফ্লেক্ট করে, তাহলে সে এনগেজমেন্টটা কাজে দিবে। দেন ফাইনালি প্রমোট করতে হবে। আপনার প্রোডাক্টের ফিচারকে প্রমোট করতে হবে, প্রোডাক্টের অফারকে প্রমোট করতে হবে। এবং এই সবকিছুই কিন্তু আমার এডুকেট আর হচ্ছে এন্টারটেইনমেন্টের মোড়কেই দিতে হবে। আমি অলমোস্ট এভরিথিং 4-1-1 স্ট্র্যাটেজিতে আরকি। আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখাই কন্টেন্ট পিলার কিভাবে হয়। একটা একটা এক্সাম্পল হচ্ছে ডেটল। ডেটল ব্র্যান্ডের কনটেন্ট পিলার যদি আমি ৩টা আইডেন্টিফাই করি, সেটা হবে প্রোডাক্ট বেনিফিট। ও কনটেন্ট বানাবে তার প্রোডাক্টে বেনিফিট নিয়ে, এবং সে এনগেজমেন্টের জন্য সে হাইজিন এডুকেশন নিয়ে কথা বলবে। হাইজিন নিয়ে এডুকেশন দিবে। হাইজিনের ব্যাপারে টিপস অ্যান্ড ট্রিক্স দিবে। কারণ তার প্রোডাক্টের সাথে এই এনগেজমেন্টটা যায়। সে যখন অন্য কোনো টপিকেও এনগেজমেন্ট করবে, তখনও সে হাইজিনকে ইনক্লুড করবে। এবং ফাইনালি থার্ড কন্টেন্ট পিলার হবে হচ্ছে অফার অথবা ই-কমার্স এর 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 কমিউনিকেশন।
ডমিনোজের এক্সাম্পল আমি যদি দিই, ডমিনোজের নাম্বার 1 দে উইল বি প্রোডাক্ট, নাম্বার 2 there will be offer and discount, and নাম্বার 3 যেখানে এঙ্গেজমেন্ট হবে সেখানে হ্যাপিনেস। ডমিনোজের ব্র্যান্ড অ্যান্ড আলটিমেটলি হ্যাপিনেস বিক্রি করে, তারা বলে আ বক্স অফ হ্যাপিনেস। তার মানে কি এই ব্র্যান্ডের যে ফিলসফিটা ইজ সেট অ্যারাউন্ড খাবারের সাথে যে হ্যাপিনেসটা আমরা ফিল করি সেই জায়গাতে। তা অর্থাৎ তার এঙ্গেজমেন্টও হবে হচ্ছে অলওয়েজ হ্যাপিনেস নিয়ে। হোয়াট মেক্স ইউ হ্যাপি, আপনার কোন প্রোডাক্ট, কোন পিজা উইল মেক ইউর ডে, who is fighting for the last slice of pizza, always এই ফিলিংটার আন্ডারে কমিউনিকেশন করবে তারা। আরলা ডানো ইজ আ ভেরি পপুলার মিল্ক পাউডার ব্র্যান্ড ইন বাংলাদেশ। তাদের ক্ষেত্রে হবে হচ্ছে প্রোডাক্ট, অফার অথবা ই-কম। বা থার্ড কন্টেন্ট পিলার যেখানে এঙ্গেজমেন্ট হবে সেখানে তারা কথা বলবে হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড। তারা হয়তো বা সিন্স দে আর অ্যারাউন্ড নিউট্রিশন এরিয়া, তারা হয়তো বা জাঙ্ক ফুডে কথা বলতে পারবে না, তারা হয়তো বা ইন্ডালজেন্সে কথা বলতে পারবে না, কিন্তু তারা নিউট্রিশাস ফুডের কথা বলতে পারবে। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার পছন্দের যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোকে এই সিমিলার ফরম্যাটে প্লেস করে আপনারাও চিন্তা করবেন যে কন্টেন্ট পিলার তার এই ব্র্যান্ডে কি কি হতে পারে। এখন এই ক্ষেত্রে কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কন্টেন্ট পিলার কি তিনটাই হবে কিনা, অলওয়েজ নট নেসেসারিলি। একটা ব্র্যান্ডে কন্টেন্ট পিলার তিনের বেশিও হতে পারে, 4-5টাও হতে পারে। বাট আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি যে এখন এই কন্টেন্ট পিলারটা চিন্তা করলাম, এটা কি নতুন কন্টেন্ট পিলার নাকি এটা আগের কোনো কন্টেন্ট পিলারের পার্ট। বাট যেমন আমি চাইলেই তো নিউট্রিশন অ্যান্ড ফুডকে অনেক ভাগে ভাগ করতে পারি। টেস্ট একটা বলতে পারি, একটা বলতে পারি একটা বলতে পারি হচ্ছে ডেরি ফুড, একটা বলতে পারি হচ্ছে রেসিপি। এই সব কিছু অনেক কন্টেন্ট পিলার হতে পারে, বাট আলটিমেটলি এই সব কিছু নিউট্রিশন অ্যান্ড ফুডের আন্ডারে যায়। সো আপনি কন্টেন্ট পিলার তৈরি করার সময় নিজেকে ডেফিনেটলি এই প্রশ্নটা করবেন যে আমি যে কন্টেন্ট পিলারটা চিন্তা করতেছি এটা কি কোনো অন্য কন্টেন্ট পিলারের আন্ডারে যায় কিনা, এবং এটা কি ব্র্যান্ডের সাথে আসলে যায় কিনা। এখন আপনারা কন্টেন্ট পিলার জানলেন, আপনারা জানলেন হচ্ছে কন্টেন্টের কনজিউমারের জার্নিটা। এখন অনেক রকমের কন্টেন্ট আপনাদের প্ল্যান করতে হবে। আইডিয়েশনের সময় ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, অ্যান্ড আপনার চিন্তা করতে হবে যে আপনার যে মেসেজটা ইম্পর্টেন্ট মেসেজ, সেই মেসেজটাকে আপনি কিভাবে কমিউনিকেট করলে মানুষের জন্য ইজি হবে। এই কন্টেন্টটা অনেক রকমের হয়, মানে আমি টাইপ বলে শেষ করতে পারবো না, কন্টেন্ট মার্কেটিংয়ের এক্সাম্পল দিয়ে ভরে যাবে আছে সারা রাত। বা আমি আপনাদেরকে কিছু টপ কন্টেন্ট মার্কেটিং টাইপের এক্সাম্পল দেখাবো, তাহলে আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। সবার প্রথমে আমরা যেটা সবাই চিনি সেটা হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, অর্থাৎ কোনো গ্রাফিক্যাল কন্টেন্ট। যে কোনো পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে বা যে কোনো পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে আপনার ফেসবুকে আসবে, ইনস্টাগ্রামে আসবে, মাঝে মাঝেই আপনার আর যে কোনো খবর নিউজ পোর্টাল স্ক্রল করার সময় এই রকমের অ্যাডগুলো আসতে পারে, অথবা আপনার ফ্রেন্ডের প্রোফাইলে শেয়ার হতে পারে। এগুলো হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট, যেখানে একটা গ্রাফিক্যাল ইমেজ থাকে, প্রোডাক্টের একটা মেসেজ থাকে। দেন দের ইজ দ্য অ্যানিমেশন কন্টেন্ট। এই কন্টেন্টগুলো যেহেতু ফেসবুকে বা মোটামুটি সব প্ল্যাটফর্মের ভিডিও ভিউ অনেক বেশি, মানুষ ভিডিও বেশি দেখে, তখন আপনার সেই একই মেসেজটাকে আপনি যদি একটা ভিডিও আকারে দেখান তখন হয়তো বা বেশি এঙ্গেজমেন্ট হবে। আমি আপনাদেরকে 3টে এক্সাম্পল দেখাবো। এটা ছিল ইউনিমার্টের সেলিব্রেশন বোনান্সার কন্টেন্ট। এই কন্টেন্টের মাধ্যমে ইউনিমার্টের যে এই অ্যানিভার্সারি উপলক্ষে তাদের একটা ক্যাম্পেইন চলছে, সেইটাকে তারা শোকেস করেছে। এখন এই কন্টেন্টটা সিম্পলি তারা সেলিব্রেশন বোনান্সা দিয়ে শুরু করতে পারতো, কিন্তু ব্যাপারটাকে ইন্টারেস্টিং করার জন্য শুরুতে তারা একটা গুগলের সার্চের একটা একটা অ্যানিমেশন রেখেছে, সেখান থেকে তারা তাদের মেসেজে ল্যান্ড করেছে। আরেকটা এক্সাম্পল দেখবো এখন আমরা ডাইনামিক কন্টেন্টের। এটা একটা খুবই সুন্দর এক্সাম্পল একটা কন্টেন্টের সবকিছু থাকার জন্য। সো এই অ্যানিমেশন কন্টেন্টে আপনার মেসেজটা দেখেন, মেসেজটা কিন্তু খুবই সিম্পল। একটা ব্যাংকিং অ্যাপ, যে অ্যাপের মধ্যে আপনি বইও পড়তে পারেন। এই জিনিসটাকে তারা ইন্টারেস্টিংলি দেখানোর জন্য অনেকগুলো অ্যাকচুয়াল বইকে মোবাইলের মধ্যে অ্যানিমেশন করে ভিতরে নেয়। তারপরে মেসেজটাকে বলে এবং লাস্টে সুন্দর একটা কল টু অ্যাকশনও দেয় যে ডাউনলোড করুন ফ্রম প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর।
সো এখানে সব সব টাচ পয়েন্টটাকে তারা টিক টিক মার্ক দিয়েছে। আরেকটা এক্সাম্পল দেখবো ক্রিসপের। এখানে প্রোডাক্টের কথাটাকে খুব ইন্টারেস্টিং একটা গেমের ফিচারের মাধ্যমে দেখানো হয়েছে। সো দিজ আর দ্য এক্সাম্পল অফ ডাইনামিক কন্টেন্ট অথবা অ্যানিমেশন কন্টেন্ট। অনেক রকমের অ্যানিমেশন কন্টেন্ট হয়। আপনারা ফেসবুকে গেলে বা আপনার অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের পেজে গেলে আপনি অনেক এক্সাম্পল দেখতে পারবেন। মাঝে, মাঝে একটা ছবি ইজ অলসো আ কনটেন্ট। নট নেসেসারিলি আপনার কোনো একটা অ্যানিমেশন করা লাগবে, কোনো অ গ্রাফিক্যাল ডিজাইন করা লাগবে। একটা সিম্পল ছবি আপলোড করে দেওয়াও একটা কনটেন্ট। একটা ওয়েবিনারের এর এ আপনাদের ব্র্যান্ডের কোনো একটা আ ইভেন্ট হয়েছে সেই অথবা কোনো ওয়েবিনার হয়েছে সেটার ছবি তুলে আপলোড করাও একটা কনটেন্ট। একটা ফ্যাশন ব্র্যান্ডের কোনো মডেলের সেই ফ্যাশন ব্র্যান্ডের আউটফিট পরা অবস্থায় কোনো একটা সিম্পল ছবি আপলোড করে দেওয়া একটা কনটেন্ট। কোনো একটা পিজ্জা ব্র্যান্ডের ওখানে মানুষজন কাজ করছে সেই মোমেন্টের ছবিটা তুলে দেওয়া একটা কনটেন্ট। আমি যদি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, when I went to নেপাল ফর আ ওয়ার্ক, ওখানে একটা রেস্টুরেন্টে যাই। সেই রেস্টুরেন্টটা খুব সুন্দর। খাবার-দাবারও খুব ভালো এবং ওখানে অনেক মানুষও আছে। সো আমরা জাস্ট কিউরিওসিটির কারণে ওয়েটারকে বা ওখানে ম্যানেজারকে জিজ্ঞেস করি যে, "আপনারা মার্কেটিং কিভাবে করেন? আপনাদের মার্কেটিং প্ল্যানটা কি?" সে বলে যে, "একটা ফটোগ্রাফার থাকে এখানে সারাদিন। সে ছবি তুলে আমরা আপলোড করি।" জাস্ট ফটো কনটেন্ট করেই এই নেপালের রেস্টুরেন্টটা ইজ গেটিং আ লট অফ কাস্টমার ডেইলি। তার মানে কি সে এই ফটো কনটেন্টেরও একটা পার্টিকুলার পাওয়ার বা অ্যাট্রাকশন ভ্যালু কাজ করে। দেন দের ইজ আর্টিকেল। সো একটা ব্র্যান্ড আর্টিকেল আপলোড করতে পারে তাদের ওয়েবসাইটে। আপনার যদি কোনো মিল্ক ব্র্যান্ডের কাজ করেন, আপনি ডেফিনিটলি আপনার সোর্সিং নিয়ে আর্টিকেল তৈরি করতে পারেন। আপনি রেসিপি নিয়ে আর্টিকেল তৈরি করতে পারেন। আপনি এই মানুষের কাস্টমার এক্সপেরিয়েন্স নিয়ে আর্টিকেল রেডি করতে পারেন। আর্টিকেলের কারণে আপনার অর্গানিক ডিসকভারি বাড়বে। সো মানুষজন আর্টিকেলের টপিকগুলো নিয়ে যখনই সার্চ করবে, আপনার আর্টিকেলের কিওয়ার্ডের কারণে আপনার আর্টিকেলটা তার সার্চ লিস্টে আসবে এবং when that person will read on that article, আপনার ব্র্যান্ডের সাথে অটোমেটিক্যালি একটা কানেকশন বিল্ড হবে। দেন পডকাস্ট ইজ অলসো আ কন্টেন্ট। এখানে আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের স্ট্র্যাটেজি কি? তাদের প্ল্যান হচ্ছে টু গেট অডিয়েন্স টু ফাইন্ড রেলেভেন্ট কোর্সেস বা অডিয়েন্স টু ফাইন্ড কোর্সেস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর দেম। এটার একটা ইন্টারেস্টিং ওয়ে অফ গেটিং কনজিউমার ইজ ক্রিয়েটিং আ পডকাস্ট। পডকাস্টের মাধ্যমে হবে কি? বিভিন্ন টপিক নিয়ে কথা হবে, এডুকেশনাল টপিক নিয়ে কথাবার্তা হবে। সেই পডকাস্টগুলো দেখেও মানুষের ইন্টারেস্ট জাগবে, ওকে, I want to learn more. I want to know what interactive care is about. So podcast is a very good way of creating engagement. মাঝে, মাঝে একটা একটা স্ট্যাটাস দেওয়াটাও কিন্তু একটা কনটেন্টের জন্য এনাফ। আই থিংক ব্যাক ইন March 5 যখন Facebook কিছুক্ষণের জন্য বাংলাদেশে হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তখন যখন ফেসবুকটা ব্যাক করে তখন আমরা ডমিনোজ পিজ্জা বাংলাদেশ থেকে জাস্ট একটা স্ট্যাটাস দেই যে, "Even when Facebook is down, Domino's delivers in 30 minutes. Download our app now, it works." সো এই জিনিসটা মানুষরা এখানে কমেন্ট করে, শেয়ার করে। সো সো হয় কি স্ট্যাটাসের একটা সুবিধা আছে। সো নাম্বার 1 সুবিধা হচ্ছে যে আপনার যদি কোনো কিছু কোনো রিয়াল টাইম ঘটনা থাকে বা রিয়াল টাইম কোনো ইস্যু চলতেছে বা রিয়াল টাইম কোনো একটা ট্রেন্ড চালু হয়ে গেল। আপনার এখন একটা স্ট্যাটিক কনটেন্ট বানানো বা ডায়নামিক কনটেন্ট বানাইতে অবশ্যই কিছু সময় দেওয়া লাগবে। এই সময়টা হয়তোবা আপনার হাতে নাই। তখন আপনি সিম্পলি একটা ক্লেভার স্ট্যাটাস দিলেই আপনি সেই জায়গায় আপনার ব্র্যান্ডকে রেলেভেন্ট করতে পারবেন। Also, story engagement is a very interesting way of can you give me a moment? আমি একটু পজ নিচ্ছি। ওকে, আই এম ব্যাক। তো স্টোরি এঙ্গেজমেন্টও কিন্তু একটা কনটেন্টের জন্য অনেক অনেক ভালো কাজ করে। সো একটা যেমন একটা এক্সাম্পল হচ্ছে আল্লা রানো রিসেন্টলি আতিফ আসলামের কনসার্টে একটা বুথ দেয়। সেখান থেকে তারা সিম্পলি কয়েকটা ছবি তুলে এবং ছবিগুলোকে স্টোরিতে দেয়। এখানে অনেক এঙ্গেজমেন্ট তৈরি হয়। এই আরেকটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ইউনিমার্ট বা মিনা বাজার বা স্বপ্ন যার কথাই আপনি বলেন না কেন, তারা কিন্তু প্রায় রেগুলারলি তাদের ফ্রেশ মাছ,
ফ্রেশ সবজি এইসব কিছু ছবিকে স্টোরিতে দিয়ে দেয়। সো স্টোরিতেও আমরা ভালো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারি। আরেকটা ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল অর কেস স্টাডি হবে হচ্ছে, রিসেন্টলি আপনারা যদি দেখেন যে ইনস্টাগ্রামে একটা নতুন টুল আসছে, সেটা হচ্ছে অ্যাড ইয়োরস, যেখানে ইউ ক্যান ক্লিক অন দ্যাট অ্যাড ইয়োরস অ্যান্ড অ্যাড ইয়োর ওন ফটো। সো অনেক একটা ট্রেন্ড গেল মাঝখানে যে একটা শাড়ির ডিজাইন থাকে, অ্যান্ড ইউ ক্যান অ্যাড এনি ছবি অন দ্যাট পার্টিকুলার ফিল্টার অ্যান্ড ডিজাইন ইয়োর ওন শাড়ি। সো আমরা এই সেম সেম স্ট্র্যাটেজিটাকেই ইন্ডালজ কফি বা ইন্ডালজ বেকারির জন্য আমরা একটা অ্যাড ইয়োরস তৈরি করি, যেখানে আমরা একটা কফি কাপের ডিজাইন বানাই, যেই কফি কাপের ডিজাইনের জায়গাতে আমরা ক্যামেরা ইনবিল্ড করে দেই। সো এনিবডি যখন অ্যাড ইয়োরসে ক্লিক করে, সে তার নিজের পছন্দের মতো ও কফি কাপের ডিজাইন তৈরি করতে পারবে। এখন এখানে আমরা আমাদের ব্র্যান্ডের লোগোটাকে নিচে প্লেস করি, যার কারণে হয় কি, যখনই কেউ কফি ডিজাইন নিজের মতো তৈরি করে শেয়ার করবে তার প্রোফাইলে, আমার ব্র্যান্ডের লোগো অটোমেটিক্যালি ওই মানুষের স্টোরিতে চলে যাবে। সো ওই মানুষের প্রোফাইলে যারা আছে, তারা সবাই কিন্তু এই স্টোরিটা দেখতে পারতেছে এখন। এখন এটার সুবিধা হচ্ছে কি, এখানে এই ওই মানুষটা যখন শেয়ার করবে তার প্রোফাইলে কেউ যদি দেখে এবং সেও যদি করতে চায়, দ্যাট পারসন ক্যান অলসো ক্লিক অন দ্যাট অ্যাড ইয়োরস বাটন, অ্যান্ড দিস স্টার্টস আ চেইন অফ এঙ্গেজমেন্ট। এবং আমরা যখন এই জিনিসটা করি উইথ ইন্ডালজ ইয়োর কাপ বা ইন্ডালজের জন্য, আমরা 1 লাখের বেশি শেয়ার পাই উইদিন 2 উইকস, অ্যান্ড সব কিছু অর্গ্যানিক, উইদাউট স্পেন্ডিং আ সিঙ্গল অ্যামাউন্ট অফ মানি অন পেইড মার্কেটিং। আমরা এই পার্টিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে ওভার 1000K প্লাস অর্গানিক শেয়ার পাই, which is a very good thing for a new brand like Indulge, or for an emerging brand like Indulge. Another example of content marketing is infographic. So information is very important. এখন সোশ্যাল মিডিয়াকে আমরা অনেকেই ইনফরমেশনের জন্য কনজিউম করে থাকি। সো ব্র্যাক ইন্টারন্যাশনালের মতো পেজগুলো প্রায়ই বিভিন্ন রকমের ইস্যুকে সুন্দর ভিজুয়াল অ্যান্ড ইনফোগ্রাফিক ইমেজের মাধ্যমে কন্টেন্ট হিসাবে প্রমোট করে থাকে। দেন দের ইজ এঙ্গেজমেন্ট কন্টেন্ট, যেই কন্টেন্টের সাথে আমরা অডিয়েন্সকে ডিরেক্টলি এঙ্গেজ করতে দিই। সো লাইক এই পোল কন্টেন্ট করা, যে হোয়াটস ইউর স্ট্যাটাস, সিঙ্গল টেক অ্যান্ড হাংরি ডমিনোজের এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি আমরা, অথবা স্ন্যাপ অ্যান্ড উইন ক্রিসপের এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। সো এইসব জায়গায় এখানে যেমন বাম পাশে একটা এঙ্গেজমেন্ট হচ্ছে যে ঠিক রাইট মোমেন্টে ছবি তুলতে হবে, ছবি তুলতে পারলে হয়তো বা কোনো একটা গিফট দেওয়া হবে। সেমভাবে ডমিনোজে এভাবে অন আ রেগুলার বেসিস এঙ্গেজমেন্ট কন্টেন্ট করে থাকে। দেন ইউজফুল ভিডিও করা, আপনি যদি কোনো মিল্ক পাউডার ব্র্যান্ডের কাজ করেন বা মিল্ক পাউডার ব্র্যান্ডের জন্য কমিউনিকেশন করবেন, তার জন্য ইউজফুল ভিডিও কি হবে? রেসিপি ভিডিও তৈরি করা। সো সুন্দর আর ইউজফুল রেসিপি ভিডিও তৈরি করেও তারা মানুষের সাথে এঙ্গেজ করতে পারে। এই ধরনের এই ইউজফুল ভিডিও করার সুবিধাটা হচ্ছে কি, আপনারা যখন ইউজফুল ভিডিও করবেন, মানুষজন অটোমেটিকলি এই ভিডিওটা পুরোটা দেখবে। কারণ যে সার্চ করছে রেসিপি ভিডিও দেখার জন্য, তার রিজন আছে ফুল ভিডিওটা দেখার। এবং এই পার্টিকুলার ইউজফুল ভিডিওর সাথে যদি আপনার ব্র্যান্ড অটোমেটিকলি কানেক্টেড থাকে, তখন আপনার ব্র্যান্ডের প্লেসমেন্টটাও অটোমেটিকলি হবে। এবং ওই মানুষটা যে এই পুরো রেসিপি ভিডিওটা দেখবে এবং রেসিপি ভিডিওটা দেখার পরে সে যদি ডিসাইড করে সে এই পার্টিকুলার রেসিপিটা বানাবে, তখন তার মাথায় প্রথম যে প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা হবে আপনার। সো এখন দিস ইজ ট্রু ফর মিল্ক পাউডার ব্র্যান্ড। আমরা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের জন্য সিমিলার অ্যাপ্রোচ নিতে পারি। যেমন যদি আপনার ব্র্যান্ড হয় হচ্ছে কফি, তাহলে আপনি করবেন কি, আপনার কফি বিভিন্ন রেসিপি তৈরি করতে পারবেন, অথবা কফি নিয়ে কফি রিভিউ করার টেকনিক একটা ইউজফুল ভিডিও হতে পারে, সেখানে সেরকম ভিডিও তৈরি করতে পারেন। এন্ড আপনার ব্র্যান্ড যদি হয় কোনো ব্যাংক, এই ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংক যদি আপনার ব্র্যান্ড হয় এবং এটার জন্য কন্টেন্ট মার্কেটিং করছেন, তখন ইউজফুল ভিডিও হিসাবে ফাইন্যান্সিয়াল টিপস, ফাইন্যান্সিয়াল পডকাস্ট এই ধরনের ভিডিও করবেন। সেখানেও যদি আপনি কোনো ইউজফুল ইনফরমেশন দিতে পারেন এই অডিয়েন্সটাকে, সে যদি এই কন্টেন্ট থেকে কোনো রকমের একটা অ্যাডভান্টেজ পায়, তখন সে ব্যাংকিং এর ক্ষেত্রে অফকোর্স আপনার যেই ব্র্যান্ডটা আছে সেটার কথা চিন্তা করবে। অলসো এখনকার সময়ে আমরা সবাই মিম পছন্দ করি। ফেসবুকে স্ক্রল করলেই, আমাদের ফ্রেন্ডদের ইনবক্সে গেলেই আমরা অনেকে মিম পাই। এই অনেক ফানি জিনিস আসে আরকি। মাঝে যেগুলো শেয়ারও করা যায় না। সো ব্র্যান্ডও কিন্তু মিমকে ইউজ করে মার্কেটিং করতে পারে। আ এই আমরা বাম সাইডে একটা এক্সাম্পল দেখতে পারতেছি, এই ফর ডমিনোস পিজ্জা। সো যখন রিয়াল মাদ্রিদ তাদের ১৪তম না ১৫তম, আমি ভুলেও গেছি আসলে কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন তারা পুরো জিনিসটাকে স্ট্যাক করে
এটা একটা ফানি ওয়েতে তারা এই ব্যাপারটাকে দেখায়। মাঝখানে একটা মিম ছিল যে হাইপ ভার্সেস টেস্টের মিম। সো এটাকে ইউজ করে ডমিনোস পিজ্জা মিম কন্টেন্ট তৈরি করে আরকি। এখনকার সময় মোস্ট অফ দ্য ব্র্যান্ড যারা ইউথদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, তারা কিন্তু মিম মার্কেটিংটা করতেছে। এটার মাধ্যমে অনেক এনগেজমেন্ট আসে, অনেক অর্গানিক শেয়ারও আসে। দেন রিসেন্টলি যে জিনিসটা অনেক বেশি ইনক্রিজ হয়েছে বা অনেক বেশি ডিমান্ডে আছে, সেটা হচ্ছে রিলস বা শর্ট ফর্ম ভিডিও। এই ধরনের ভিডিও অনেক এন্টারটেইনিং হয়, খুবই ইজি টু ডাইজেস্ট এবং খুবই সহজে এইটার মাধ্যমে কোনো একটা মেসেজ দেওয়া যায়। সো আমরা এটা কিছু এক্সাম্পল যদি দেখি, তারপরে আমি রিলসের পিছনে স্টোরিটা বলবো। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ফাঁক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। ওকে, সো শর্ট ফর্ম ভিডিও বা রিলস বা শর্টস বা টিকটক আমরা যেটাই বলি না কেন, এখন দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কজ মানুষের কনজাম্পশনও এই কন্টেন্টগুলোর বেশি হয়। সো আপনার আসলে এখানে যদি রেগুলার ট্র্যাডিশনাল অ্যাডের মতো অ্যাড তৈরি করেন, আপনার রিচ ভালো হবে না। আপনার চিন্তা করতে হবে এন্টারটেইনিং কন্টেন্ট হিসেবেই। আপনি যদি একটা আপনি হলে আপনি কোন ধরনের ভিডিও দেখতেন, কোন ধরনের রিল দেখতেন, কোন ধরনের শর্টস দেখতেন, ওরকম ওরকম অ্যাডই বা ওরকম রিলসই বানাইতে হবে এই একটা ব্র্যান্ডের। সো ব্র্যান্ডের এখন অনেক ইভলভ হইতে হবে, অনেক অ্যাডাপ্ট করতে হবে। আগেকার মতো রেগুলার কন্টেন্ট তৈরি করলেই হবে না, এখন অনেক ইন্টারেস্টিং এন্টারটেইনিং রিল বানাইতে হবে। এবং এটা বানানোর জন্য একটা ফোনই এনাফ এখন। ফোনের মাধ্যমে এবং কিছু টুলসের মাধ্যমে খুবই সিম্পলি শর্ট ফর্ম ভিডিও বানানো যায়, যদি আপনার এনাফ নলেজ থাকে। দেন দেয়ার আর লং ফর্ম ভিডিও। এটা হচ্ছে যেটাকে আমরা সবাই মোটামুটি ওভিসি বা ব্র্যান্ডের প্রোমো হিসেবে চিনি, যেখানে ফুল একটা বড় ভিডিও থাকে, যে ভিডিওটাকে অ্যাড হিসাবে। আমি আসলে এই ফুল ভিডিওটা দেখাবো না, মোটামুটি আপনারা সবাই এটা দেখেছেন, মানে যে কোনো ব্র্যান্ডের ফুল অ্যাড দেখলে আপনাদের লং ফর্ম ভিডিও কিরকম হয়। তারপরে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। সো ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য যখন বায়াররাই কন্টেন্ট তৈরি করে। যেমন আরলা ডানো যখন কোনো রকমের কন্টেস্ট করে, রেসিপি কন্টেস্ট, এই রেসিপি কন্টেস্টের কারণে অনেক ইউজার বা বায়ার তারা নিজেরাই কিন্তু সুন্দর ছবি তুলে প্রোডাক্টটাকে রেখে তাদের তাদের পেজে আপলোড করে বা কোনো গ্রুপে আপলোড করে। এতে হয় কি, ইউজারদের মাধ্যমেই কিন্তু আপনার প্রমোশনটা হয়ে যাচ্ছে। সো আপনি যখন কোনো ইউজার জেনারেটেড কন্টেন্ট করবেন এবং এটা যদি অনেক ইউজাররা এঙ্গেজ হয়, তারা কিন্তু আপনার জন্য মার্কেটিং করে দিচ্ছে বা আপনার হয়ে কন্টেন্ট মার্কেটিং করে দিচ্ছে। দেন আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে থাম্ব স্টপিং কন্টেন্ট। অর্থাৎ যেহেতু মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুবই কম সময়ের জন্য অ্যাটেনশন দেয়, আপনার ওই মানুষটা অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। কিভাবে মানুষটাকে স্ক্রল করা থেকে তাদের থামটাকে থামাতে পারবেন। এই থামানোর জন্য আপনার মাঝে মাঝে একটু একটু ক্রিয়েটিভ হইতে হবে। আপনার একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, আপনার একটু ক্রেজি চিন্তা করতে হবে। আপনার একই কন্টেন্টটাকে সিম্পলভাবে না বলে আপনি একটু ঘুরায় পেঁচাও বলতে পারেন, বা আপনার একই মেসেজটাকে আপনি কোনো মেটাফোর দিয়ে দেখাতে পারেন। একটা এক্সাম্পল হচ্ছে, এখানে এই একটা বাইকের ইন দিস কেস ইয়াদিয়া, এই বাইকের ওয়েট ক্যারি করার ক্ষমতা দেখানো হচ্ছে। সো এখানে খুব সিম্পলি বলতে পারতো যে এ, এই এই ইয়াদিয়া বাইক ক্যান হ্যান্ডেল আ লট অফ ওয়েট, বা ইয়াদিয়া বাইক ক্যান ক্যারি আ লট অফ ওয়েট। কিন্তু এটা বললে হয়তো বা মানুষের অ্যাটেনশন পাওয়া যেত না, যার কারণে এখানে একটা হাতি বসা দেওয়া হয়েছে। হাতি বসা দেওয়াতে হয়েছে কি, এটা একটা মানে একটু অড বা একটু ক্রিয়েটিভ একটা ভিজুয়াল হয়ে গেছে। এখন মানুষজন স্ক্রল করার সময় এটা দেখে চোখটা থামবে। তখন এখানে মেসেজটা যে কিউট দেখে ভেবো না নরম, ওয়েট ক্যারিতে কিন্তু চরম।
সো একটা সিম্পল কপি আর ভিজুয়ালের মাধ্যমে আমরা আমাদের সিম্পল মেসেজটাকে বোরিং মেসেজটাকে কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে দিতে পারছি। আরেকটা হচ্ছে ডমিনোস পিজার ক্ষেত্রে ইউ ডোন্ট এক্সপেক্ট পিজা টু বি আন্ডার ওয়াটার, বা পানির নিচে পিজা ইউ ডোন্ট এক্সপেক্ট। সো এইরকম একটা হুক কন্টেন্ট দিয়েও কিন্তু আপনার মানুষের থামটাকে স্টপ করাতে পারেন, দেন এন্ড ইউ ক্যান গিভ ইউর কমিউনিকেশন দেয়ার। So before I move on to a real-time content a part, I will take some questions again, but not for too long, please. জি ভাইয়া, participants can now unmute themselves and ask the questions. Thank you. সালাম আলাইকুম। আমার কোনো প্রশ্ন নাই, তবে আমি বলতে চাচ্ছি যে আপনাদের যেভাবে সাজায় ইয়ে করছেন, আমিও কন্টেন্টের উপর আমি দেখছি, আরো একজনের থেকে আমি ভিডিও নিয়েছি, বাকি ওনার কাছ থেকেও আমি দেখছি। তো এখানে যেভাবে আপনারা এক একটা মানে কন্টেন্টের টাইপ আপনারা আনছেন, অনেকগুলো ভালো লাগলো, এবং শুধু ভালো লাগেনি, আসলে অনেক সাজানো। তো আমি আমার কাছে অনেক ভালো লাগছে, সেই জন্য আমি ভাবতেছিলাম যে প্রশ্ন কি করবো। আমি রিসেন্ট আমি একটু বলি, মানে একটা রিভিউ দিই এই হোয়াট এভার, এই জন্য আর কি ভালো লাগছে, অনেক সুন্দর করে সাজিয়েছেন। Thank you so much. জি, শুক্রিয়া। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। মানে আপনাদের এন্ড থেকে এত এফোর্ট দিয়ে এত অর্গানাইজড একটা ওয়েবিনার এখানে করার জন্য। তো আমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ওই যে 411, মানে এগেন ব্যাক টু 411। তো এই যে এই টাইপ গুলা, আমরা তো 411 এ এই জিনিসগুলাকে আমরা মানে ইউটিলাইজ করবো, ঠিক না? Right. অথবা আমাদের নিজস্ব হ্যাঁ, কোনো ক্রিয়েটিভ থাকলে সেটাও অ্যাড করে ওই 411 এ আমরা ফালাবো। exactly. হ্যাঁ। ধন্যবাদ। Any other question? I'm আমার একটা কোশ্চেন ছিল। please. হ্যালো। হ্যাঁ, please go ahead. আচ্ছা, আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করব, তখন আসলে কপিরাইটিং এর যে বিষয়গুলো বা একটা হুক লেখা থেকে শুরু করে এই জিনিসগুলো আসলে কিভাবে আমরা আরো বেটার ওয়েতে লিখতে পারি, বা হচ্ছে যেটা আসলে মানুষকে অ্যাট্রাক্ট করবে, এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। That's a very good question. And copywriting is very important because যে কোনো কন্টেন্টের মেসেজটা কিভাবে ক্রাফট করতে হয় সেটার উপরে হুম, একটা মানুষের ডিসিশন মেকিং এর অনেকটাই নির্ভর করে। এই আমি এই পার্টিকুলার ওয়েবিনারে কপিরাইটিং এর ভিতরে যাব না। কপিরাইটিং নিয়ে আমাদের এই ডিজিটাল ক্যারিয়ার পাথের যে কোর্সটা আছে সেখানে একটা আরেকজন লিড ইনস্ট্রাক্টর আছেন, রাকিব হাসান ভাইয়া। সে আরো ভেরি ইন ডিটেইল কপিরাইটিং নিয়ে কথা বলবে। আই হোপ আপনি যদি তার ওয়েবিনারটা দেখে থাকেন, যেটা হয়ে গিয়েছে আই থিংক, অথবা আপনি তার কোর্সটা নিয়ে থাকেন, আপনি সেখানে আরো অনেক ডিটেইল জানতে পারবেন। বাট আচ্ছা ইন আচ্ছা। জেনারেল কপিরাইটিং এর জন্য জি, রুল হচ্ছে কিপ ইট সিম্পল। যত সিম্পল রাখবেন তত কপিরাইটিং মোর ইফেক্টিভ হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটু যদি ধর আইডিয়া দিতেন, ফর এক্সাম্পল যে আহ, আমি একটা আইডিয়া জেনারেট করলাম বা একটা কনসেপ্ট দাঁড় করালাম। এখন ডিজাইনারকে অনেক সময় দেখা গেছে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রপার ওয়ার্ড বা হচ্ছে টার্মস, যেটা হচ্ছে ডিজাইনারের সাথে অ্যালাইন করে আহ, বের করাটা আসলে অনেক সময় চ্যালেঞ্জিং হয়, ডিফিকাল্ট হয়। তো এই জায়গাগুলো আসলে ডিজাইনারের সাথে যে কোলাবোরেশন বা হচ্ছে একসাথে অ্যালাইন হয়ে কাজ করা, তো এই জায়গায় যদি আপনার কোনো ইনসাইট থাকে বা কিভাবে আরো বেটার ওয়েতে অ্যাপ্রোচ করলে কাজটার আউটপুট ডিজাইনার থেকে বা ফিডব্যাক লুপটা কেমন হতে পারে, মানে যদি এই ব্যাপারগুলো একটু এক্সপ্লেইন করতেন। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। ওকে, সো ডিজাইনারদের সাথে কিভাবে বেস্ট আউটপুট আনতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে, ফ্রম মাই এক্সপিরিয়েন্স, নাম্বার ওয়ান হচ্ছে ডিজাইনারকে যদি আপনি স্ট্র্যাটেজি লেভেলে ইনভলভ করেন। অনেক সময় হয় কি আমরা মনে করি স্ট্র্যাটেজি আমরা করব, প্ল্যান আমরা করব, আইডিয়া আমরা করব, ডিজাইনার কেন বানাতে পারবে না। এটা তো আপনি যে ভিশনটা বা আপনি যেভাবে কন্টেন্টটাকে ইমাজিন করেছেন সে তো সেভাবে দেখে নাই, বা সেই হুম সেইরকমভাবে হুম। ইনভলভ ছিল না প্রসেসে। তাহলে রাইট। অফকোর্স সে যখন তৈরি করতে যাবে তার মাথায় হুম হুম। হয়তোবা সেম সেম পিকচারটা আসবে না। সো তাকে যদি আপনি পুরো প্রসেসটাতে ইনভলভ করেন যে কিভাবে আইডিয়াটা আসছে, আইডিয়াটা থেকে আপনি কিভাবে চিন্তা করছেন, সে সে জার্নিতে একটা ওনারশিপ ফিল করবে এবং সে আপনার ভিশনের সাথে মিলাইতে পারবে, অথবা আপনার ভিশনকে আরো বেটার করতেও হেল্প করতে পারবে। দ্যাটস ওয়ে ওয়ান। এখন প্র্যাকটিক্যালি স্পিকিং অনেক সময় হয় কি এটা হয়ে উঠতে পারে না, বা অনেক সময় সময় মিলে না, অ্যালাইনমেন্ট হয় না।
তখন আপনি কিভাবে ডিজাইনারকে বেস্ট ওয়েতে ব্রিফ দিতে পারবেন ফর আ কন্টেন্ট, সেটা হচ্ছে তাকে একটা আহ, আহ, এই কন্টেন্টের পিছনে আপনার থটটাকে বা কনটেক্সটটাকে বুঝাইতে হবে। কোনো একটা ফরম্যাটে আপনি লিখেও দিতে পারেন বা তাকে বলতেও পারেন যে এই কন্টেন্টটা করার পিছনে আমার অবজেক্টিভ হইতেছে এইটা, আমি এই কন্টেন্টে বলবো হচ্ছে এইটা। আর কোনো যদি রেফারেন্স থাকে, আপনি আপনি যে ধরনের ডিজাইন আপনার মাথায় আছে বা আপনার যে ধরনের ভিজুয়াল স্ট্যান্ডার্ডটাকে আপনি রিচ করতে যাচ্ছেন, আপনি সেটা কোনো একটা এক্সাম্পল তাকে দিতে পারেন অ্যাজ আ রেফারেন্স। সেই রেফারেন্স থেকে সেই ইন্সপিরেশন নিয়ে একটা ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারবেন। So these are the two things we usually do to get the best output from the designer. Okay, that is it from all the questions. আমি এই সেশনের শেষে আরেকবার লাস্ট কোশ্চেন অ্যান্সার সেশন নিব। গোয়িং ব্যাক টু মাই ইউজুয়াল টপিক, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রিয়েল টাইম কন্টেন্ট বা হঠাৎ হঠাৎ কন্টেন্ট। হোয়াট ইজ হঠাৎ হঠাৎ কন্টেন্ট? সেটা হচ্ছে যে আপনি কোনো ব্র্যান্ডের কাজ করেন অ্যান্ড আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, ইউ ক্রিয়েট কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া ফর এনি ব্র্যান্ড অর ফর আ ব্র্যান্ড, পার্টিকুলার ব্র্যান্ড। এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক ফাস্ট, এটা অনেক আনপ্রেডিক্টেবল, এটাতে কারো কোনো আইডিয়া নাই কখন কি হবে। হঠাৎ করে কোনো একটা নতুন নতুন ট্রেন্ড আসলো, তো যেমন সো বিউটিফুল, সো অ্যাট্রাকটিভ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তখন আপনার ব্র্যান্ড এই পার্টিকুলার জিনিস না চায় যে এই পার্টিকুলার ট্রেন্ডটাকে এই ব্র্যান্ডও ইউজ করে কোনো একটা কন্টেন্ট তৈরি করবে যাতে এই অর্গানিকলি অনেক ভিউ পায়। হঠাৎ করে কোনো বাংলাদেশের খেলাতে বাংলাদেশ জিতে গেল, তখন অ্যাপোলজিস, বাংলাদেশ কোনো খেলাতে জিতে গেল, তখন আপনার একটা কন্টেন্ট দেওয়া লাগবে। হঠাৎ করে কোনো একটা গ্লোবাল ইস্যু হয়ে গেল, ওটা নিয়ে আপনার হয়তো বা কোনো কন্টেন্ট দেওয়া লাগবে। কোনো মুভি বের হচ্ছে, মুভিটা অনেক হাইপ, ওইটা নিয়ে হয়তো বা আপনি কোনো একটা কমিউনিকেশন তৈরি করতে চান। সো এরকম হঠাৎ হঠাৎ কন্টেন্ট কন্টেন্ট যখন এই করতে হয়, তখন আপনাকে ওরকমভাবে অ্যাজাইল ওয়েতে চিন্তা করতে হয় এবং আপনাকে রেডি থাকতে হয়। অনেক সময় হয় কি, আপনি যদি ওই মোমেন্টটাকে মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সেই সেই সেম অর্গানিক রিচটা আর আসবে না, মানে ওই ওই পার্টিকুলার টপিকে। আর একটা জিনিসের ট্রেন্ড চলতেছে এখন, আপনার কন্টেন্ট প্ল্যান করে বানায় দিতে লাগলো 1 সপ্তাহ, তাহলে কিন্তু ওই জিনিসটা আর সেমভাবে রিচ করবে না। এবং একটা এরকমভাবে অনেক অপরচুনিটি আপনার হাত থেকে চলেও যেতে পারে আপনি যদি এরকম রিয়েল টাইম কন্টেন্টের জন্য প্রস্তুত না থাকেন। এবং রিয়েল টাইম কন্টেন্ট ইজ আ ভেরি গুড ওয়ে টু গেট ভাইরাল অ্যাজ ওয়েল। সো আপনার আপনার ব্র্যান্ডটা যদি চান আপনার মানুষজন অনেক কথাবার্তা বলবে, টকেবিলিটি ক্রিয়েট হবে, এটা একটা ভালো ওয়ে অফ বিং রেলেভেন্ট টু দ্য অডিয়েন্স। এখন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই কীভাবে রিয়েল টাইম কন্টেন্ট ভালোভাবে করা যায়, তার একটা এক্সাম্পল হচ্ছে এই এই আই থিঙ্ক যখন হাওয়া মুভিটা বের হয়, এটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়। হাওয়া মুভি নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, হাওয়া মুভি নিয়ে সবার অনেক ইন্টারেস্ট, মুভিটা কিরকম হবে, ভালো হবে নাকি খারাপ হবে। সো এটা কিন্তু একটা ট্রেন্ড বা এটা কিন্তু একটা হাইপ। এখন এইটাকে ইউজ করে কিরকম কন্টেন্ট তৈরি করতে পারে, এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে চিলক্সের একটা বার্গার যেখানে একটা কামড় দেওয়া, লেখা হচ্ছে খাওয়া। এখন এটাও কিন্তু স্টাইলটা কিন্তু একই ওয়েতে লেখা, একইভাবে এই জিনিসটাকে তৈরি করা। সো এতে হয় কি, যারা হাওয়া নিয়ে হাইপ তারা কিন্তু এই কন্টেন্টটা দেখে মজা পাবে, তারা এই কন্টেন্টটাকে শেয়ার করবে এবং চিলক্স ব্র্যান্ডের কথা মনে করবে। এরকম আপনি অনেক ওকেশন স্পেসিফিক এই রিয়েল টাইম কন্টেন্ট তৈরি করতে পারেন। যদি ওয়ার্ল্ড ফুড ডে হয়, তখন ওয়ার্ল্ড ফুড ডে নিয়ে কথা বলবেন। বাংলাদেশে খেলা চলাকালীন সময় ওই খেলাকে ইউজ করে অফার দিবেন, খেলাকে ইউজ করে কন্টেন্ট দিবেন। যদি এই 21শে ফেব্রুয়ারি হয়, তখন ভাষা নিয়ে কথা বলবেন। যদি কোনো নতুন ইস্যু চলে আসে, নতুন কোনো ট্রেন্ড চলে আসে, ওই ট্রেন্ডটাকে ইউজ করে কন্টেন্ট করবেন। এই সব কিছু একটা অপরচুনিটি। কিন্তু হয়তোবা আপনার ব্র্যান্ডের জন্য সব রিয়েল টাইম কন্টেন্ট ইজ নট রেলেভেন্ট। আপনার ব্র্যান্ড যদি একটা পার্টিকুলার প্রিমিয়ামনেস তৈরি করতে চায়, হয়তোবা সে সবগুলো স্পেশাল লোকেশন নিয়ে বা সবগুলো রিয়েল টাইম জিনিস নিয়ে কথা বলবে না। কিন্তু আপনার ব্র্যান্ডটা যদি ইউথ এঙ্গেজিং বা ম্যাস ব্র্যান্ড হতে চায়, তখন হয়তো বা সে সবগুলো পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলবে ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটাকে ধরে। সো এখন আমি যদি বলি একটা সাকসেসফুল কন্টেন্ট কি, সাকসেসফুল কন্টেন্টের ফর্মুলাটা কি, আমি অনেক কিছু বলে আসলাম। কন্টেন্টের টাইপ কীরকম হয়, কন্টেন্টের জার্নি কীরকম হয়। আপনারা যখন আইডিয়েশন করবেন বা প্ল্যান করবেন, আপনার কনজিউমার জার্নি ধরে আপনার কনজিউমার পার্সোনাল জার্নি ধরে আপনি কন্টেন্ট পিলার বানাবেন। ওই কন্টেন্ট পিলার ধরে আপনি এখন আপনার 4-1-1 স্ট্র্যাটেজিটা তৈরি করবেন এবং ওইটাতে আপনি বিভিন্ন রকমের টাইপকে ইউটিলাইজ করবেন। কিন্তু আপনার কন্টেন্টটা সাকসেসফুল হবে কি না, এটা আসলে ডিপেন্ড করবে 3টা ক্রাইটেরিয়ার উপরে।
একটা হচ্ছে এবং এই ফর্মুলাটা হচ্ছে সারপ্রাইজিং প্লাস ইজি টু আন্ডারস্ট্যান্ড প্লাস প্রফিটেবল ফর দ্য ব্র্যান্ড। এই তিনটা জিনিসের কম্বিনেশন হইলে there is a better chance or good chance of your content to be successful. সারপ্রাইজিংটা কিভাবে? কন্টেন্টের মধ্যে ক্রিয়েটিভ কিছু থাকতে হবে, কন্টেন্টের মধ্যে ইনোভেটিভ কিছু থাকতে পারে, কন্টেন্টের কপিটা ইন্টারেস্টিং হতে পারে, কন্টেন্টের ভিজুয়ালটা ইন্টারেস্টিং হতে পারে, কন্টেন্টটা দেখে কোনো না কোনো কারণে আপনার থামতে হবে। সো এই জিনিসটা ক্রিয়েট করতে হবে কন্টেন্টের মধ্যে। নাম্বার 2 হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে হবে। ধরেন আপনি বিক্রি করছেন একটা ডিশওয়াশ লিকুইড। আপনার 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 অডিয়েন্স হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ দ্য হাউসওয়াইফ বা মোস্ট অফ দ্য মাদার, এবং যাদের এডুকেশন লেভেল বাংলাদেশে ইজ নট অ্যাজ ওয়েল, অথবা ইংলিশ এডুকেশন বাংলাদেশে ইজ নট অ্যাজ ওয়েল। আপনি এটার জন্য খুব সুন্দর একটা ইংলিশ কন্টেন্ট বানাইলেন, কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স বুঝলোই না, তাহলে কিন্তু এই কন্টেন্টটা সাকসেসফুল হবে না। আবার একই সাথে সুন্দর কন্টেন্ট বানাইছেন, দেখতে খুব ভালো লাগছে, পড়েও খুব মজা পাইছে, কিন্তু কন্টেন্টটা দেখে ওই ব্র্যান্ডের কন্টেন্টেই মজা লাগছে অডিয়েন্সের, এটা কোন ব্র্যান্ডের কন্টেন্ট ছিল ওর মনে নাই। আপনার ধরেন আপনি ডিশওয়াশিং লিকুইডের কন্টেন্ট বানাইছেন, আপনার প্রোডাক্টটাকে ইউজ না করে বাট মজা কন্টেন্ট বানাইছেন, খুব সুন্দর একটা কন্টেন্ট দেখে ওই অডিয়েন্সে ভালো লাগছে, কিন্তু ও যখন দোকানে গেল, এই 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 অ্যাডটা কোন ব্র্যান্ডের ছিল ওর এটা মনেই নাই, ও যা কিনবে কিন্তু আপনার কম্পিটিশনের ব্র্যান্ডটাই গেল। তার মানে আপনার কন্টেন্ট দেখে আপনার কম্পিটিশনে লাভ হইলো, এটা একটা সাকসেসফুল কন্টেন্ট হলো না। তার মানে কি, আপনার কন্টেন্টটা যাতে আপনার কানেকশনটা খুবই স্ট্রং থাকে, এবং ওই কন্টেন্টটা দেখে যাতে ওই মানুষটা আপনার ব্র্যান্ডের ব্যাপারেই চিন্তা করে, অথবা এই কন্টেন্টটা দেখে যাতে ও প্রোডাক্টটা কিনে ফেলে, তাহলে এই কন্টেন্টটা সাকসেসফুল কন্টেন্ট হবে। সো একটা সাকসেসফুল কন্টেন্টের সিক্রেট হচ্ছে কন্টেন্টটা সারপ্রাইজিং হতে হবে, কন্টেন্টটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে হবে, আর কন্টেন্টের মাধ্যমে আপনার ব্র্যান্ডের কোনো না কোনো একটা প্রফিটেবিলিটি আসতে হবে। এখন কিভাবে শুরু করতে পারেন আপনারা শুরু করতে পারেন হচ্ছে পড়াশোনা করা দিয়ে। স্টাডি এভরিথিং, চোখ কান খোলা রাখবেন, ফেসবুকে যাবেন, ইন্টারনেটে যাবেন, যেখানেই যাবেন না কেন, আপনি আজকে থেকে বোঝার চেষ্টা করবেন আপনি যেটা কনজিউম করছেন আপনার স্ক্রিনে, সেটা কি সেটা কি জাস্ট একটা ছবি, জাস্ট একটা ভিডিও, নাকি সেটা কোনো ব্র্যান্ডের কন্টেন্ট, এবং সেটা যদি কোনো ব্র্যান্ডের কন্টেন্ট হয়ে থাকে, ওই কন্টেন্টটার স্ট্র্যাটেজি কী ছিল, এই কন্টেন্টটার পার্সোনা কে ছিল, এটা কোন ধরনের কন্টেন্ট। সেকেন্ড হচ্ছে আপনার অনেক ইন্সপিরেশন নিতে হবে, অনেক অনেক ব্র্যান্ডের কন্টেন্ট অবজার্ভ করতে হবে। আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে গ্লোবাল ব্র্যান্ডের পেজ ঘাঁটবেন, গ্লোবাল ব্র্যান্ডের প্রোফাইল দেখবেন, তারা কোন ধরনের কন্টেন্ট করে, কোন ধরনের এঙ্গেজমেন্ট করে, সেগুলো নিয়ে পড়াশোনা করবেন। কন্টেন্ট পার্টিকুলারলি যদি রিসার্চ করতে হয়, কোন কন্টেন্টের ভিজুয়াল নিয়ে রিসার্চ করতে হয়, আপনি পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে সার্চ মারবেন, পিন্টারেস্ট থেকে দেখবেন কীরকম কন্টেন্ট হতে পারে, ইন্সপিরেশন নিতে পারবেন, সেখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। টেক হেল্প, এখনকার এআই এর সময়ে আপনার কিন্তু অনেক কিছুই আপনাকে হেল্প করতে পারবে, অনেক রকমের ফ্রি এআই টুল, চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনি কনজিউমার পার্সোনাল বিল্ড করতে হেল্প করতে পারবে আপনাকে, কন্টেন্ট পিলার সেট করতে আপনাকে চ্যাট জিপিটি হেল্প করতে পারবে। দের আর মেনি টুলস ফর ক্রিয়েটিং ভিডিও, টুলস ফর ক্রিয়েটিং কপি, টুলস ফর ক্রিয়েটিং এসইও করার জন্য, এই ইমেজ ক্রিয়েট করার জন্য অনেক এআই টুল থাকে। এই ধরনের এআই টুলের ব্যবহার করতে ভয় পাবেন না। এআই টুল ইজ হিয়ার টু হেল্প ইউ টু ক্রিয়েট ডু এনি টাস্ক বাট ইজিয়ার। একটা কন্টেন্ট ক্যালেন্ডারের ফরম্যাট তৈরি করে নেবেন। আপনার যদি কোনো ব্র্যান্ডের জন্য প্ল্যান করেন, আপনি একটা ক্যালেন্ডার বানিয়ে নেবেন, যেখানে আপনি লিখে দিবেন যে কয় তারিখে কোন কোন কন্টেন্ট যাবে। এতে হবে কি, আপনার একটা টপ ভিউ থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে কন্টেন্ট পিলারগুলো ছিল, আপনি কি কন্টেন্ট পিলারগুলো নিয়ে রেগুলারে কমিউনিকেশন করতে পারছেন কি পারছেন না। তারপরে সেখান থেকে আপনি ওইভাবে কন্টেন্ট পাবলিশিং করতে পারবেন। এখন বিফোর উই ফিনিশ দিস ওয়েবিনার অ্যান্ড গো টু দ্য কোয়েশ্চেন অ্যান্সার সেশন, আমরা কিছু কন্টেন্ট মার্কেটিংয়ের শপথ নিব আজকে। আমরা সবাই যে যার স্ক্রিন থেকে যেখানেই আছে সেখান থেকে একসাথে এটাকে আমরা বলি, মনে মনেও বলতে পারি বা জোরে জোরে বলতে পারি। আই উইল নো মাই অডিয়েন্স, আমি আমার অডিয়েন্সকে চিনব। আই উইল বি ইন্টারেস্টিং বাট স্টে ট্রু টু ব্র্যান্ড অবজেক্টিভ, আমি ইন্টারেস্টিং থাকবো কিন্তু ব্র্যান্ডের অবজেক্টিভ থেকে দূরে সরবো না। আই উইল পার্সোনালাইজ অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর প্ল্যাটফর্ম, আমি আমার কন্টেন্টকে আমার অডিয়েন্সের জন্য পার্সোনালাইজ করব, তাদের জন্য কন্টেন্ট তৈরি করব, এবং আমি যেই প্ল্যাটফর্মে থাকি না কেন, ফেসবুকে থাকলে ফেসবুকের মতো কন্টেন্ট করব, ইনস্টাগ্রামে যদি যাই ইনস্টাগ্রামের মতো কন্টেন্ট করব, টিকটকে গেলে টিকটকের মতোই কন্টেন্ট করব।
আই উইল প্ল্যান ফর মোবাইল ফার্স্ট। যেহেতু মোটামুটি সবাই মোবাইল থেকে কন্টেন্টটাকে কনজিউম করতেছে, আমি ধরে নিব যে এই মানুষটা মোবাইল থেকেই দেখবে, সো মোবাইলের জন্যই আমি চিন্তা করে কন্টেন্টটা বানাবো। সো টেক্সট ছোট হওয়া যাবে না, বড় বড় করে থাকতে হবে যাতে পড়তে পারে, এবং কন্টেন্টটা যাতে অল্প সময়ে পড়া যায়, এবং যদি অডিও অফ থাকে ওই মানুষটার ফোনে, তারপরও যাতে কন্টেন্টটা বোঝা যায়, এটা মাথায় রাখবো। আই উইল কিপ মাই আইজ ওপেন ফর ট্রেন্ডস অ্যান্ড হোয়াটস গোয়িং অন। আমি আমার চোখ কান খোলা রাখবো আশেপাশে নতুন কি ট্রেন্ড চলতেছে, কি হচ্ছে, যাতে আমি এটাকে ইউজ করে কন্টেন্ট তৈরি করতে পারি। অ্যান্ড ফাইনালি আমি অলওয়েজ স্টোরি বলবো কন্টেন্টের মাধ্যমে। একটা কন্টেন্টকে ইন্টারেস্টিং করে একটা স্টোরি টেলিং তৈরি করতে হবে, যাতে কন্টেন্টটা কোনো একটা ভ্যালু সার্ভ করে। একটা ছবি হইলেও যাতে ওই ছবির একটা গল্প বোঝা যায়, একটা ভিডিও হইলেও যাতে একটা গল্প আমরা আমরা বলতে পারি যে ওকে এই গল্পটা বলার চেষ্টা করতেছে কন্টেন্টের মাধ্যমে। অ্যান্ড আই উইল অ্যাকচুয়ালি ট্রাই টু প্র্যাকটিস আফটার দিস ওয়েবিনার। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমিস করতে হয়। অনেক সময় হয় কি আমরা ক্লাস করি, ফ্রি ওয়েবিনার করি, কিন্তু ওটার পরে আমরা ভুলে যাই, ওটার পরে আমরা আর ওটা নিয়ে চিন্তাও করি না। কিন্তু আপনারা যদি আসলেই কন্টেন্ট মার্কেটিংকে পার্সু করতে চান বা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আরও পড়াশোনা করতে চান, আপনার এই ওয়েবিনার পরেও এটা নিয়ে আরও রিসার্চ করতে হবে, আরও পড়াশোনা করতে হবে। ডেফিনেটলি আমার এই ছোট্ট সেশনের মাধ্যমে আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের সব বুঝে যাবেন না। নট নেসেসারিলি আমি যা যা আজকে বলেছি সব কিছুই অ্যাবসোলুটলি কারেক্ট। সামটাইমস there will be exception, sometimes there will be new understanding as well. So actually practice করাটা is the biggest এই objective of this, and that is it. Thank you everyone. I will take some question and answer now. আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি যদি একটা নতুন বিজনেস করি বা নতুন বিজনেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাওয়ারনেস করতে চাচ্ছি মানে কাস্টমারকে। তো সেক্ষেত্রে যে প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাওয়ারনেস করব, ওই প্রোডাক্টের সাথে কি ভিডিও ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের সাথে কি আমার যে প্রোডাক্টটা রিলেটেড কথা বলবো, ওটা কি ম্যাচ করা খুব জরুরি, নাকি আমি যে কথাটা তাকে মানে অ্যাওয়ারনেস করতে যাচ্ছি যে কথার মাধ্যমে, সেটাকে বেশি প্রাধান্য দিব? বা নতুন বিজনেসের ক্ষেত্রে তো আমাদের সেরকম সেট আপ বা স্টুডিও থাকে না, বা সেক্ষেত্রে আমি কি কোনো হয়তো বা দেখা গেল র্যান্ডম কোনো একটা জায়গায় দাঁড়ায় সেই বিষয়ে অ্যাওয়ারনেস করতাম। এই আমি বিষয় নিয়ে একটু যদি একটু বুঝতে ডিসকাস পারছি করতেন। কোয়েশ্চেনটা আসলে খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। ও অনেক ক্ষেত্রে এটা হয়। সো আমি যে এই ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে খুব বেশি প্রবলেম করবে না, যদি যদি ব্যাকগ্রাউন্ডটা ডিস্টার্ব না করে। যেমন আপনি ধরেন কথার কথা, যদি আপনি একটা ডিমের ব্যবসা করছেন বা ডিম নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি সার্কাস চলে এবং খুবই ক্লিয়ারলি দেখা যায় যে সার্কাসটা চলতেছে, তাহলে একটা ডিস্টার্ব। অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য র্যান্ডম জিনিসপাতি আছে বা যদি মুভ করে বা কন্টিনিউয়াসলি এই অনেক বেশি কালারফুল, অনেক কালার দেয়, তখন সেটা একটা ডিস্টার্ব। সো ডিস্টার্ব করানো যাবে না। সো একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডও চলবে। অথবা এখন কিন্তু অনেক টুলস আছে ভাই, সেটা দিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডকে ডিফোকাস করে দিতে পারেন। সেগুলো কিন্তু এআই দিয়েও করা যায় খুবই সিম্পলি, ফ্রিতে। সো আপনার এটা নিয়ে যদি একটু রিসার্চ করেন, আই থিঙ্ক এই ব্যাকগ্রাউন্ডের প্রবলেমটা খুব ইজিলি সলভ করা যাবে। মানে কাস্টমারকে রিয়েল জিনিস আর কি একটু টাচ করতে চাচ্ছি, যে রিয়েল তারা যেন ফিল করে যে না, তাকে এই প্রোডাক্টটা কিনতে তাকে ইনফ্লুয়েন্স করতেছেই, তাকে এরকম টাইপের। ধরেন কোনো হইতে পারে কোনো একটা ফাঁকা মাঠ, সকালবেলা খুব সকালে আমাদের যেহেতু অনেক ক্রাউড থাকে না, ফজরের পরে দেখা যাচ্ছে কোনো একটা ফাঁকা মাঠে আহ, আমি যদি র্যান্ডম একটা ভিডিও বানাই, কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, বা এই বিষয় নিয়ে একটু যদি বলেন। ডিপেন্ড করবে আপনি আসলে কি বিক্রি করার চেষ্টা করছেন। আপনি যদি একদম কোনো একটা রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ডে, যেমন যদি আপনি কোনো অ্যাগ্রো প্রোডাক্ট বিক্রি করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে মাঠ থাকতেই পারে। বা আপনি যদি আচ্ছা। ধরেন বিক্রি করছেন হচ্ছে আম, বা আপনার ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে এই সিমেন্ট, এই ক্লাসরুম, জি জি। তাহলে হয়তো বা যাবে না। আচ্ছা, বা একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড। ফার্নিচার প্রোডাক্ট থেকে যায়, ফার্নিচার প্রোডাক্টের ক্ষেত্রে। ফার্নিচার প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে ওয়াল থাকতে পারে, কজ ইউজুয়ালি ফার্নিচার ঘরের মধ্যে যায়, সো আচ্ছা ওয়াল ব্যাকগ্রাউন্ডটা যায়। অথবা আপনি হচ্ছে যদি নেচার বা মুড বুঝতে চান, তাহলে আপনি কিন্তু মাঠেও দিতে পারেন। সো আচ্ছা। এভাবে ক্লেভারলি চিন্তা করতে হবে, বাট মেইনলি ব্যাকগ্রাউন্ডটা যাতে নিউট্রাল হয়, আপনার মেইন মেসেজটাকে যাতে ডিস্টার্ব না করে, এটা ইম্পর্টেন্ট, আপনি যে ব্যাকগ্রাউন্ডে যান। বুঝতে পারছি, বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। সরি ইন্টারাপ্ট করছি ভাইয়া। ভাইয়া আমি অ্যাকচুয়ালি সবাইকে ইনফর্ম করতে চাচ্ছি যে আমাদের কোর্সের ডিটেইলস আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং আপনারা যদি ওয়েবিনারের রেকর্ডিংটা চান তাহলে একটা স্পেশাল ফর্ম দেওয়া আছে। ওই ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ব্যাক টু দ্য পার্টিসিপেন্টস আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেনস গুলো করবেন। আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি, আমি কি এখন নিতে পারবো লিঙ্কটা? ও আচ্ছা, এখনো তো ইয়া হবে না, আচ্ছা ঠিক আছে, সরি, এখন তো আপলোড করা লাগবে। জি, শুক্রিয়া। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা আমি ক্যালেন্ডারের ব্যাপারটা একটু মিস করে গেছি। ওটা কি একটু আমায় বলা যাবে? শিওর ভাইয়া, আমি ক্যালেন্ডারে একবার যাই। সো এটা দুইটা এক্সাম্পল অফ ক্যালেন্ডার কিরকম হতে পারে। আপনি আপনার ক্যালেন্ডারটাকে এক্সেলে বা কোনো একটা পাওয়ার পয়েন্টে ক্যালেন্ডারের মধ্যে জাস্ট লিখে রাখবেন যে আপনি কোন দিন কোন কন্টেন্টটাকে আপলোড করবেন। এটা আপনার কন্টেন্ট কনসিস্টেন্সির জন্য ভালো। আপনি এবং তখন হবে কি আপনি উপর থেকে দেখতেও পারবেন যে আপনি কোন কন্টেন্ট পিলার কয়বার কমিউনিকেশন করেছেন। সো আপনার কন্টেন্ট পিলার বেসিসে কবে কোন কন্টেন্ট আপলোড করছেন সেগুলোকে একটা ক্যালেন্ডারের মধ্যে প্লেস করে দিলে আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি কোনো ব্র্যান্ডের জন্য কন্টেন্ট ক্যালেন্ডার ফলো করেন তাহলে আপনার ব্র্যান্ডের কনসিস্টেন্সি বাড়বে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমি একটা প্রোডাক্ট সেটার একটা কন্টেন্ট চাচ্ছি। আপনি কন্টেন্ট রাইটার। এখন আপনি কন্টেন্টটা আমাকে প্রপোজ করবেন। কন্টেন্ট ডিজাইন আরেকজন করবে। প্রসেসটা কি এরকমই হয়? সরি, আপনি কি আরেকবার প্রশ্নটা করবেন আমাকে? আমি থিঙ্ক বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট হচ্ছে সেল করতে চাচ্ছি। এটার জন্য আমার একটা কন্টেন্ট লাগবে। তো আপনি ধরেন কন্টেন্ট রাইটার। তো আপনি আমাকে কন্টেন্ট প্রপোজালটা দিলেন। আর সেই কন্টেন্টটা ডিজাইন করবে আরেকজন। প্রসেসটা কি এরকম হবে নাকি একজনই হতে পারে? একজনই হতে পারে, কোনো তো কারণ না একজন না হওয়ার। এটা আসলে ডিপেন্ড করবে আপনার স্ট্রাকচারের উপরে। আপনি যদি কোনো ব্র্যান্ডের জন্য যে কোনো একজনই থাকে যে একই সাথে কন্টেন্ট রাইটিংও করতে পারে, কন্টেন্ট ডিজাইনও করতে পারে, কন্টেন্ট প্ল্যানও করতে পারে, তাহলে একজনই এনাফ। বাট আপনার যদি মনে হয় আপনার স্পেশাল স্কিল দরকার এবং মাল্টিপল মানুষকে রাখতে হবে, তখন আপনি মাল্টিপল মানুষকেও রাখতে পারেন। এন্ড অনেক ক্ষেত্রে অনেক এই নিউ স্টার্ট আপের ক্ষেত্রে একজনই অনেকটা মেনটেন করে থাকে। It really depends on how much resource and how much specialization you need. সেক্ষেত্রে যদি শুধু একজন কন্টেন্ট রাইটার তার প্রপোজালটা প্রেজেন্ট করতে চায়, সেটার মিডিয়ামটা কিরকম ইউজুয়ালি হয়ে থাকে? একটা কন্টেন্ট রাইটার যদি তার কন্টেন্টটাকে প্রপোজ করতে চায় তাহলে সে রেফারেন্স দিতে পারে। সো ইউজুয়ালি হয় কি একটা কন্টেন্ট আইডিয়া পৃথিবীর কেউ না কেউ না কোথাও না কোথাও করে রাখছে, রাইট? সো আপনার হ্যাঁ। কন্টেন্ট রাইটার ও প্রপোজালটা যখন দিবে সে তার কন্টেন্টের এর রাইট আপটা আর পাশে এরকম কন্টেন্টের কোনো একটা এক্সাম্পল দিয়ে রাখবে। সো সো ওইটা দেখেই আমরা বুঝতে পারবো যে ওকে এই কন্টেন্ট রাইটারের প্ল্যান হতেছে এটা। তারপর যদি মনে হয় যে ওকে এই কন্টেন্টটা ভালো, তখন ইউ ক্যান গিভ দ্যাট প্ল্যান টু আ ডিজাইনার। আচ্ছা, সেক্ষেত্রে যদি এক্সাম্পলটা না থাকে সেক্ষেত্রে আমাকে কি জাস্ট টেক্সটের মাধ্যমে তাকে প্রপোজালটা দিতে হবে? হ্যাঁ, টেক্সটের মাধ্যমে বুঝাতে হবে। তারপরে যদি এই ডিজাইনার ইট মেক সেন্স তখন এটাকে ডিজাইন করতে হবে। আলটিমেটলি তো ওই কন্টেন্টটাকে ভিজুয়ালাইজ করার জন্য কারো না কারো কাছে তো ডিজাইন করাইতেই হবে। বাট প্রপোজালটাও কন্টেন্ট রাইটার এভাবে দিতে পারে। ওকে, থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ধরা যাক একজন শিখেছে মানে ভালো করছে, আমি তাকে হায়ার করতে চাচ্ছি। তো এখানে কি ইচ প্রত্যেকটা কন্টেন্টের জন্য পে করা হয় নাকি এটা হচ্ছে পুরোপুরি একজন ফুল টাইম মানুষ হিসেবে থাকে? আর এই আমি যদি যে একটা নতুন একটা উদ্যোক্তা হয়ে থাকি, তাহলে আমি কিভাবে আসলে ডিফাইন করতে পারি যে একটা কন্টেন্টের জন্য আমি আসলে কত পে করব, মানে এই অ্যামাউন্ট? এরা আসলে ভাই অনেকটাই ডিপেন্ড করে। এখন আপনার আর আপনি যে কোনো একজনকেও হায়ার করতে পারেন যে আপনাকে পুরোটা করে দিতে পারে এবং তাকে আপনি কন্টেন্ট বেসিসও পে করতে পারেন, অথবা আপনি একটা একটা পার্টিকুলার আর স্যালারিতে তাকে রাখতে পারেন ফুল টাইম। এটা আসলে আপনার কতটুকু রিসোর্স আছে এবং কতটুকু আপনি ব্যবসা করছেন তার উপর ডিপেন্ড করতে পারে। বাট আমি রেকমেন্ড করব ফর নতুন উদ্যোক্তা যাতে তারা তাদের কন্টেন্ট মার্কেটিংয়ের কস্টকে মিনিমাইজ করে। সে নিজেই অনেক টুলের মাধ্যমে এআই এর মাধ্যমে
অনেক কন্টেন্ট আইডিয়া কন্টেন্ট প্ল্যান করে ফেলতে পারে এবং খুবই সিম্পল কিছু ক্যানভা ইউজ করে বা সিম্পল সফটওয়্যার ইউজ করে সে নিজে কন্টেন্ট তৈরি করতে পারে। অ্যান্ড যেহেতু আমি অলরেডি দেখায় আসছি, ছোট ছোট ভিডিও করেও কিন্তু কন্টেন্ট মার্কেটিং করা যায়। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও, ওর উপরে হালকা পাতলা টেক্সট বসায়ও কন্টেন্ট তৈরি করা যায়। সো নতুন উদ্যোক্তার জন্য এই কস্টটাকে যত মিনিমাইজ করা পসিবল তত মিনিমাইজ করা উচিত। বাট আলটিমেটলি যখন আপনার বিজনেস গ্রো করবে এবং আপনার কন্টেন্টের ডিমান্ড বাড়বে, তখন আপনি এখানে একটা এজেন্সি হায়ার করতে পারেন যে আপনার পুরো মার্কেটিংটাকে দেখবে, অথবা আপনি একটা ডিজাইনার হায়ার করতে পারেন, সে আপনার পুরো কমিউনিকেশন প্ল্যানটাকে ভিজুয়ালাইজ করে দেবে। থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। বাট আমি মানে ছোট একটা টিম আছে তো, তাদের মধ্যে আমি যেহেতু উদ্যোক্তা, অনেকগুলো বিষয় আমাকে দেখতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে স্ক্রিপ্টিং বা রাইটিংটাতে সময় দিতে পারছি না। তো আমার টিমে আরেকজন আছে যে হয়তো দিচ্ছে সময়টা, তো করে দিচ্ছে। এখন আমি বুঝতে পারছি না যে তার এটার ভ্যালু আমি কিভাবে ডিফাইন করবো। এটা কি পারফরমেন্সের ভিত্তিতে, বা কত আসলে সিলেক্ট করব? এটা তো আসলে ভাইয়া মার্কেটের উপর ডিপেন্ড করবে। পারফরমেন্সের বেসিসও আপনি করতে পারেন। কন্টেন্টের এর কন্টেন্টের পারফরমেন্স কিরকম ছিল, কন্টেন্ট পারফর্ম ভালো করেছে কি করে নাই। মার্কেটে মানে একটা পিস অফ কন্টেন্টের মূল্য কেমন, এটা আসলে ধারণা কোথা থেকে, সাইট বা কোনো স্টাইল বানি? এই 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 পার্টিকুলার কোয়েশ্চেনটার অ্যান্সার আমি করতে চাচ্ছি না। আই থিঙ্ক আমি নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করবো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন তো। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কাইন্ডলি কোয়েশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম, আমি সালিমিন। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছেন। আমি জাস্ট একটা জিনিস নিয়ে একটু কনফিউশন, একটা জিনিস নিয়ে একটু আপনার কাছ থেকে শিখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা রিয়েল টাইম কন্টেন্টের কথা যেগুলো বললাম, সো রিয়েল টাইম কন্টেন্টের ক্ষেত্রে যেটা হয়, এটা একটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, এবং একই সাথে আমি আমার ব্র্যান্ড বা আমি আমার প্রোডাক্টটাকেও প্রমোট করতে চাই একই সুরে। সো অনেক সময় হয় না যে আমার এখানে একটা হিরো প্রোডাক্ট, বা আমি আসলে হিরোটাকে কাকে রাখতে চাচ্ছি, আমার প্রোডাক্টটা এখানে হিরো হবে নাকি স্পেশাল যে ডে বা রিয়েল টাইম যে ইভেন্টটা হচ্ছে, কোনটা আসলে হাইলাইট করা উচিত। সো অনেক সময় দেখি আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে যে, সাপোজ শহীদ মিনারে যেটা দেখালেন, ওইখানে শহীদ মিনারটা কিন্তু হাইলাইটেড বেশি হয়েছে। সো ওই জায়গাটায় আমি আসলে যে প্রোডাক্টটাকে হাইলাইট করতেছি, সো এই প্রোডাক্টটা কতটুকু হাইলাইট হয়েছে, বা কোনটা আসলে হাইলাইট করা উচিত, বা এর কোনো পার্সেন্টেজ আছে কিনা, বা আসলে মার্কেট প্র্যাকটিসটা কি বলে, এটা নিয়ে যদি একটু বলতেন। আপনি একদম ব্র্যান্ডের মতো একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা সবসময় ব্র্যান্ডরা আমাদেরকে করে। যে যখন আমরা এজেন্সিরা কোনো কন্টেন্ট তৈরি করি, সুন্দর কন্টেন্ট রিয়েল টাইম নিয়ে খুব ভালোভাবে বানাইছি, তখন ওরা বলে যে আমার প্রোডাক্টটা তো হাইলাইট হলো না, আমি কি প্রোডাক্ট হাইলাইট করবো না? তখন যখন প্রোডাক্ট হাইলাইট করি, তখন দেখা যায় যে কন্টেন্টটা রিচ পায় না। তখন ওরা বলে তাহলে কেন রিয়েল টাইম নিয়ে কন্টেন্ট করলাম না, কেন ওই জিনিসটাকে শোকেস করলাম না? সো এইটা একটা ভেরি কমন ডিলেমা। অনেক এই ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে, এটা আপনাকে আসলে এই কেস বাই কেস ভ্যারি করবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি খুবই সুন্দরভাবে, খুবই অর্গ্যানিকলি আপনার প্রোডাক্টটাকে হাইলাইট করতে পারবেন রিয়েল টাইম কন্টেন্টের মাধ্যমে। যেমন আমি যে এক্সাম্পলটা দেখাইলাম, যে হাওয়া মুভি থেকে খাওয়া বার্গার। সো এখানে কিন্তু এই রিয়েল টাইমের সাথে প্রোডাক্টটা খুবই ভালোভাবে মিলে গেছে। বাট যখন 21শে ফেব্রুয়ারি কন্টেন্ট হবে এবং আপনার আর প্রোডাক্ট হচ্ছে এই এই বার্গার, তখন হয়তো বা আপনি মিলাইতে একটু কষ্ট হবে। তখন আপনার হয়তো বা ভাষার সাথে মিলাইতে হবে, বার্গারের ভাষার সাথে মিলাইতে হবে, অনেক উপায় মিলাইতে হয়। কিন্তু আইডিয়ালি সাজেশন হবে যে এ যখন পসিবল যদি কন্টেন্টকে হাইলাইট করা সম্ভব হয়, তাহলে আই মিন যদি প্রোডাক্টকে হাইলাইট করা পসিবল হয়, তাহলে অবশ্যই অবশ্যই প্রোডাক্টকে হাইলাইট করতে হবে, কিন্তু অর্গ্যানিকলি, যাতে ওই রিয়েল টাইম কন্টেন্টের মজাটা চলে না যায়। এইটা মাথায় রেখে সবার আগে চেষ্টা করতে হবে প্রোডাক্টকে হিরো করানো। কারণ আলটিমেটলি আমরা ক্লায়েন্টকে বা ব্র্যান্ডকেই সার্ভ করার জন্য কন্টেন্ট বানাই, ওই পার্টিকুলার হাইপকে না, ওই পার্টিকুলার টপিককে সার্ভ করার জন্য কন্টেন্ট বানাই না। সো যখন করা পসিবল হবে তখন করতে হবে। তারপর যদি কোনোভাবেই এই ক্রিয়েটিভলিও পসিবল না হয় ওই রিয়েল টাইমে প্রোডাক্টকে হাইলাইট করানো, ইন দ্যাট কেস আপনি যদি চান এই কন্টেন্টটাকে স্কিপ করতে, আপনি স্কিপ করতে পারেন। যেহেতু ওকে আমার ব্র্যান্ডের সাথে এই এই রিয়েল টাইমের এই টপিকের কোনো মিল নাই, আমি এটা নিয়ে কন্টেন্ট করব না, তাহলে তাহলে আপনি নাও করতে পারেন। বাট আপনার যদি মনে হয় আপনি এঙ্গেজমেন্টটাকে হারাইতে চান না আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনি চান মানুষ আপনার সাথে এই পার্টিকুলার ডেতেও এঙ্গেজ করুক বা আপনাকে মনে রাখুক, তাহলে আপনার কিছুটা দূরে হইলেও কন্টেন্টটা তৈরি করতে হবে।
থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওয়েলকাম। জি ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করি। আমাদের চ্যাট বক্সে ২ টা কোয়েশ্চেনস ছিল। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেন ছিল আওয়ার গ্লাস ফানেলিং নিয়ে একটু ডিসকাস করার জন্য, এবং সেকেন্ড ছিল হচ্ছে ক্যাম্পেইন এবং স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স। ওকে, সো আমি প্রথমে ক্যাম্পেইন আর স্ট্র্যাটেজির ডিফারেন্সটা নিয়ে বলি, তারপরে আওয়ার গ্লাসে যাই। সো একটা ক্যাম্পেইন কি আর একটা স্ট্র্যাটেজি কি? সো স্ট্র্যাটেজি হচ্ছে টপ লেভেল থেকে। এই স্ট্র্যাটেজি মানে হচ্ছে একটা কৌশল বা যেই পদ্ধতিতে আমার আর এন্ড রেজাল্টটা আসবে সেটাকে স্ট্র্যাটেজি বলে। ক্যাম্পেইন হচ্ছে ওই স্ট্র্যাটেজির আন্ডারে বা ওই স্ট্র্যাটেজিটাকে সার্ভ করার জন্য আমার আমার প্ল্যানটা কি বা আমার আইডিয়াটা কি, আমার ক্যাম্পেইন কি। আমি একটা এক্সাম্পল দিই, ক্যাডবেরি নিয়ে এক্সাম্পল দিই। ক্যাডবেরির স্ট্র্যাটেজি হচ্ছে সুইট মোমেন্ট ক্রিয়েট করা। সো ওরা ওদের কমিউনিকেশনের মাধ্যমে সুইট মোমেন্ট দেখাবে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এটার আন্ডারে এই সুইট মোমেন্ট দেখানোর জন্য তারা হচ্ছে নিউ ইয়ার ক্যাম্পেইন করছে যে নতুন বছরে কিছু মিষ্টি হয়ে যাক। সো এটা হচ্ছে এই স্ট্র্যাটেজি আন্ডারে ক্যাম্পেইন। এখন এই ক্যাম্পেইনেরও একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, এই ক্যাম্পেইনটা কিভাবে কমিউনিকেশন করব ওইটাও একটা স্ট্র্যাটেজি। এখন সো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি থেকে ক্যাম্পেইন তৈরি হয় এবং ক্যাম্পেইনেরও নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। এই দুটাকে আসলে ইট ইজ কম্পেয়ারিং অ্যাপল উইথ ওয়াটার, two very different thing but very well connected. And another question was hourglass funnel, right? Okay, I think এটা হচ্ছে আমি শুরুর দিকে বলে আসছি। সো এটাই হচ্ছে আওয়ারগ্লাস ফানেল। এটাকে যখন ইউজুয়ালি এই সকল বইয়ে বা রিসার্চ করলে একটা ফানেলের মতো হয়, যেটা অ্যাওয়ারনেস থেকে কনসিডার স্টেজ থেকে পারচেজ স্টেজে যায়। সো এটাকে আমরা বলি হচ্ছে একটা একটা ফানেলের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে টোফু, একটা হচ্ছে মোফু, আর একটা হচ্ছে বোফু। টোফু হচ্ছে টপ অফ দ্য ফানেল, আর মোফু হচ্ছে মিডল অফ দ্য ফানেল, অ্যান্ড বোফু হচ্ছে বটম অফ দ্য ফানেল। সো অ্যাওয়ারনেস স্টেজটাকে আমরা টোফু বলে থাকি। এখানে হয় কি আপনার প্রোডাক্ট নিয়ে একদম অ্যাওয়ারনেস লেভেলে কমিউনিকেশন করতে হয়। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেজটাকে আমরা বলি হচ্ছে কনসিডারেশন স্টেজ। এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাসোসিয়েশন, রিভিউ, ব্লগ এগুলো করতে হয়। আর পারচেজ স্টেজে বা বটম অফ দ্য ফানেল স্টেজে আপনার অডিয়েন্সের জন্য একদম ডিরেক্ট কমিউনিকেশন, যে বাই নাও, ডিসকাউন্ট, এই ধরনের কন্টেন্ট করতে হয়। সো যে কোনো ব্র্যান্ড বা যে কোনো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজুয়ালি এই ফানেল দিয়েই যায়। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, পারচেস, এটাকে বলে হচ্ছে আওয়ারগ্লাস ফানেল। এটাকে অনেকভাবে দেখা যায়, এটার অনেক ভার্সনও আছে, আপনারা রিসার্চ করলে আরও জানতে পারবেন। আরেকটাকে বলা হয় হচ্ছে এইডা মডেল, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সো মাল্টিপল, বাট আলটিমেটলি জার্নিটা হচ্ছে একটা একটা কন্টেন্টের ব্যাপারে জানা থেকে পারচেস পর্যন্ত জার্নিটা। তো স্বাভাবিকভাবেই টপ লেভেলে মানুষ বেশি থাকবে, মিডল লেভেলে মানুষ কমে যাবে, এবং ফাইনালি লাস্টে পারচেস হতে বা আরও মানুষ কমে যাবে। আই থিঙ্ক চ্যাটে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমরা বিভিন্ন সময় সিজিআই অ্যাড দেখতে পারি যেটা থাম স্টপিং। বাংলাদেশে এই টাইপের অ্যাড মেকিং এর কস্ট এন্ড ইফেক্টিভনেস কেমন, আপনার এক্সপিরিয়েন্স থেকে শুনতে চাচ্ছি। সিজিআই অ্যাড তো একটা খুবই ব্রড টার্ম ভাইয়া, অনেক কম টাকাও সিজিআই করা যায় এবং অনেক হাই বাজেট সিজিআইও করা যায়। তাই রেজাল্ট ডিপেন্ড করবে হচ্ছে আপনার বিজনেস অবজেক্টিভের উপরে। আপনি যদি খুবই দামি কিছু বিক্রি করার চেষ্টা করেছেন যেটার প্রফিট অনেক বেশি, তাহলে হয়তো বা ইনভেস্টমেন্ট করা মেক সেন্স। বা আপনি যদি খুবই ইম্পালসিভ প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছেন যেটার আর হয়তো বা প্রফিট অনেক কম, এবং সেখানে ইনভেস্টমেন্ট কতটুকু করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। বাট ভলিউম বাড়ানোর ক্ষেত্রেও অনেক সিজিআই অ্যাড অনেক বেশি রেলেভেন্ট হয়। সো কস্টিং অ্যান্ড ইফেক্টিভনেস আসলে খুবই ডিপেন্ড করে অন ইয়োর বাজেট, অন ইয়োর ওর স্কেলেবিলিটি, অ্যান্ড অন ইয়োর কাস্টমার রিটেনশন অ্যাজ ওয়েল। Is there any more question? I would like to request to all the participants, আপনাদের questions থাকলে kindly unmute করে ask করবেন। যে শপথটা দেখানো হয়েছিল ওটা 2 নম্বর এটা 2 নম্বর পয়েন্টটা।
সপোজটা কোথায়? এই যে। সো এটা হচ্ছে 2 নম্বরটা কি ছিল? এটা রাইট? I will be interesting but stay true to brand objective. এটা হচ্ছে আমার কমিউনিকেশন করতে হ্যাঁ হবে এটাই, থ্যাংক ইউ। অবশ্যই। আর এরপর এটা এর পরেরটা হচ্ছে I will personalize and differentiate for platform. সো আমি যেই প্ল্যাটফর্মে কমিউনিকেশন করছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ওটার জন্য আমি পার্সোনালাইজ করে নেব। ওটার জন্য ওটার স্পেসিফিক কন্টেন্ট তৈরি করব। জি, থ্যাংক ইউ। I have a question. Sorry, আমি চ্যাট বক্স পড়ছি। I have a question. কাস্টমার হুকিং টেক্সট আইডিয়া জেনারেট করার ওয়ে কি ভাইয়া? এটা আর এটা কপিরাইটিং এর একটা কোয়েশ্চেন। সো ইট রিয়েলি ডিপেন্ডস অন কপিরাইটিং। কপিরাইটিং কোন একটা কপিরাইটার করতে পারে যে আপনাকে ভালো হুকিং টেক্সট আইডিয়া দিয়ে দিবে, অথবা আপনি এই অনেক রকমের এআই টুল ইউজ করতে পারেন, কপি এআই, চ্যাট জিপিটি, যেখান থেকেও আপনি অনেক রকমের আইডিয়া পেতে পারেন। আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা কনক্লুড করতে পারি আজকের জন্য। ইয়েস, রিজওয়ান ভাইয়া আপনি প্রবাবলি হ্যান্ড রেজ করেছিলেন। আপনার কি কোনো কোয়েশ্চেনস ছিল? হ্যাঁ, চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন আসছে, কাইন্ডলি ওটা একটু দেখবেন। আর আই থিঙ্ক আর যদি কোয়েশ্চেনস না থাকে তাহলে আমরা এই কোয়েশ্চেনটা নেওয়ার পরে কনক্লুড করে দিব আমাদের সেশন। থ্যাংক ইউ। Can we see a sample full campaign plan for a particular brand you work with, and also is there any standard template available? অনেক রকমের টেমপ্লেট আছে, এই অনেক রকমের ওয়েতে করা যায়। অনেক কিছুর উপর ডিপেন্ড করবে ক্যাম্পেইন কত বড়, কত এক্সটেন্সিভ, 360 কিনা। সো আমি যখন আমার এই কোর্সের ক্লাসগুলো নেব, তাদের তাদের যে কোনো একটা ক্লাসের মধ্যে ক্যাম্পেইন প্ল্যানিং এর অনেক ডিটেল থাকবে। সেখানে আমরা ভেরি ডিটেইলে ক্যাম্পেইন প্ল্যান কিরকম হয়, কিভাবে কি কি থাকে সেগুলো দেখতে পারবো উইথ সাম এক্সাম্পল। সেটা আজকের জন্য হয়তো বা না, অনেক সময় লেগে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, I think আমাদের participants এর কোনো question নেই। So I would like to conclude the session. Thank you so much to all of our participants for joining us in this webinar, and special thanks to obviously our instructor জাহিদ সুমন ভাইয়া। জাহিদ সুমন ভাইয়ার আজকের সেশনটা অনেক বেশি ভালো ছিল, and I hope and pray that আমাদের participants এর কয়েকটা question হলেও ক্লিয়ার হয়েছে। And ভাইয়া আপনার পারমিশন থাকলে I would like to end the session. Yes. Thank you everyone. Thank you for joining in this webinar. I hope I could help some of you, if not all of you. And sorry if I could not answer some of your questions. But আশা করি সামনে আরো কথা হবে, আর অনেক কিছু শেখা হবে একসাথে। Thank you. And I would like to add যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সের ডিটেলসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং ওয়েবিনারের রেকর্ডিং পাওয়ার যে ফর্মটা ওটাও চ্যাট বক্সে দেওয়া আছে। কাইন্ডলি